যদি বিচারক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু চিন্তা ভাবনা করে এটার মধ্যে একটা ব্যালেন্স আনার কথা চিন্তা করা হয়েছিল, এটা যদি থাকতো, আমরা এই ব্যাপারটা একটু আসলে আপনার কাছে যদি একটু বুঝতে চাই। অনেকগুলি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো, আপনি যদি একটু সংক্ষেপে সংক্ষেপে সবকিছু বলেন। একদম খুবই খুবই প্রিসাইজলি উত্তর হইলো আপনার। আপনি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্নটা তুলেছেন এবং এই প্রশ্নের মধ্যে ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ আছে বেশি। যেমন হলো আপনি যে বিষয়গুলো বললেন এই বিষয়গুলোতে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। এখানে একটা ধারাবাহিকতা আছে বিএনপির রাজনীতি। বিএনপির অন্য সমালোচনা অন্য জায়গায় করব আমরা, কিন্তু এই পার্টিকুলারলি অধ্যাদেশ ব্যাপারগুলো এই আলোচনায় আসতে হলে প্রথমে আসতে হবে আদেশ এবং অধ্যাদেশ। যখন কোনো একটা অনির্বাচিত সরকার কোনো আদেশ বা অধ্যাদেশ দেয়, এটার মানেই হলো এটা খণ্ডকালীন, এই কারণে এটা অধ্যাদেশ। এইটা নির্বাচিত কোনো সংসদ চিরকালীন মানতে বাধ্য না। সংসদ চাইলে এটা মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু সংসদ চাইলেই যা কিছু মানে একটা মানবে আরেকটা মানবে না, এটা হয় না। তার একটা প্রিন্সিপাল লাগে। এখন প্রশ্ন হইলো আপনি যে জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জায়গা ধরছেন যে বিএনপির ফিলোসফির জায়গা থেকে বিএনপি অন প্রিন্সিপাল এই কাজটা করছে কিনা, আমি বলবো হ্যাঁ, অন প্রিন্সিপাল করছে। বিএনপির নোট অফ ডিসেন্ট দেখেন, যেই সব জায়গাগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এবং সংসদে সেই আইনগুলো পাশ করার ব্যাপারে বিএনপির যে পজিশন, সেই পজিশনের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে কিনা, যদি আমার উত্তর জানতে চান বা আপনি নিজেও চেক করে দেখতে পারেন, দেখবেন যে একটা মিল আছে। এইবার সংসদ সচিবালয় বা বিচার বিভাগ স্বাধীন করা, আপনি তো এই দাবি তো দীর্ঘদিনের, এই দাবি কি আমরা তুলি নাই? এই দাবি কি বিএনপির উপর যখন মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তারা তুলে নাই? অবশ্যই তুলেছে, কিন্তু কিন্তু এর করার প্রক্রিয়াটা কি হবে? দেখেন, গণতন্ত্র কায়েম করার প্রক্রিয়াটাও গণতান্ত্রিক হইতে হবে। সংবিধান সংস্কার বলেন বা কোনো আইন করা বলেন, আইন করার প্রক্রিয়াটাও আইন সিদ্ধ হইতে হবে। এখন আপনি সংসদে যে কোনো বিষয় নিয়ে আইন করতে পারেন। ধরেন সংসদে আজকে যে আইনগুলো করছে, যে অধ্যাদেশগুলো করছে বা যেগুলো করছে না, সেগুলো আজকেই চিরদিনের মতো বিএনপি পার পেয়ে যাবে না করলে। যদি এগুলো না করার কারণে বিএনপির যে জনগণের কাছে ওয়াদা, তার যে ইস্তেহার, সেই ইস্তেহারের সাথে যদি ভায়োলেশন হয় বা লঙ্ঘন হয়, বিএনপি পার পেয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু আগেই একটা উদাহরণ দিই, যেমন স্থানীয় সরকার নিয়ে 3 দিন ধরে এনসিপির এক নেতা টকশোতে, আমি নাম বলছি না, আমার সাথে একদম কাঁচা মিশা কথা বলছে। যে বলছে কি, বিএনপি আইনটা পাশ করছে এমন ভাবে যে বিএনপি চাইলেই যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে, হ্যাঁ, তার দলের নির্বাচিত প্রতিনিধিকে চাইলেই বাদ দিয়ে দিতে পারবে ইচ্ছা মতো। অথচ আজকে খবরে দেখা গেল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকেই হবে না। যে নির্বাচনে দলীয় লোকই থাকবে না, সেখানে সে চাইলেই কিভাবে নিজের দলের লোককে বাদ দিয়ে দিতে পারে? তাইলে এই যে এরকম কাঁচা কাঁচা মিথ্যা কথা বলা হচ্ছে, এর কারণে বিএনপি যে সমস্ত জায়গায় রিয়েলি প্রবলেম করতেছে, রিয়েলি যে সমস্ত জায়গায় বিএনপি কে ক্রিটিক করা দরকার, সেখানে আমরা ক্রিটিক করতে পারছি না। এখন আসেন সংসদ সচিবালয় প্রতিষ্ঠার কথা। সংসদ সচিবালয় প্রতিষ্ঠা বা বিচার বিভাগের স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতার সাথে পুরা জুডিশিয়াল প্রক্রিয়াকে স্বাধীন করা বা তার মতো করে সংস্কার করার এজেন্ডা বিএনপির আছে। বিএনপি এনজিও সরকার, এনসিপি এবং জামাতের রাজনীতি করেন আনফরচুনেটলি, অনফরচুনেটলি। ফলে বিএনপি তার ইস্তেহার অনুযায়ী যেভাবে অঙ্গীকার করেছে, সে সেভাবে তার সুবিধা মতো করবে, জনগণ এটার জন্য তাকে ধরবে। কিন্তু বিগত সরকারের, অনির্বাচিত সরকারের অধ্যাদেশ বা কোনো আদেশ নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না। ওকে রনি, আমি একটা দুইটা ব্যাপারে আপনার সাথে একটু কথা বলি। যেমন আপনি প্রথমে আমাকে অভিযুক্ত করলেন যে আমি ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ বেশি হয়ে গেছে আমার বক্তব্যে। আমি এই বক্তব্যটার ক্ষেত্রে আপনার আরেকটু কাইন্ড কনসিডারেশন আবিষ্কার করি, মানে আশা করি আর কি। কেন আমি ফ্যাক্টের কথা বলতেছি, যে আমি কিন্তু আপনার সাথে 100% একমত যে ওই সরকারের আদেশ অধ্যাদেশ যে প্রেসিডেন্টের নামে যেটা আসছে সেটা মানতে সে বাধ্য না। আমি মানার বাধ্যের দিকে আমি প্রশ্নই করি নাই। আমি শুধু প্রশ্ন করছি যে মানে বিচারকদের জন্য একটা আলাদা সচিবালয় হবে, সেইটা বাংলাদেশে মাজহার হোসেনের রায় 1998 সালে হওয়ার পরে এই 27-29 বছরের দাবি, এই দাবির সাথে বিএনপি একমত পোষণ করছে অন্ততপক্ষে 3 লক্ষ বার। এই যে আজকে যে আসাদুজ্জামান যে কথা বলতেছেন, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, শুধু এই কারণেই না, অনেক কিছু ড্রাফট উনার করা, কারণ সেই সময় তিনি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন, নিচে বসে উপরের কথা তিনি অনেক কিছু বলছেন, এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি জানেন যে বিএনপি কথা দিয়া কেমনে কথা রাখে না। কেন আমি ভয়টা পাইতেছি আমি আপনার বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা কইরা দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করে বলছেন এটা আমরা আশা করবো। 5 বছরে কিন্তু করেন নাই, 5 বছরে বিএনপি সুবিধা হয় নাই কিন্তু বিচার বিভাগ আলাদা করার। এখন আইসা সেটেলড ম্যাটার যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় থাকবে, সেইটা করার ক্ষেত্রে
মানে আইনমন্ত্রী আমাদের বন্ধু জনাব আসাদুজ্জামান, আমাদের আরেক বন্ধু অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, তারা আমাদেরকে আক্ষরিক করতে হাইকোর্ট দেখাচ্ছেন। এবং আমাদের দুঃখ জনাব রেজাউল করিম রনি, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি, সেইটার তিনি শুধু সাফাই গাচ্ছেন না, আমি নাকি ন্যারেটিভ বলতেছি এটা বলতেছেন আপনি। আপনি এটা আপনি আবার একটু বলেন। আবার বলি 3 লক্ষ বার বিএনপি যে দাবি জানাইছে এবং আমরা নিজেরা প্রত্যেকে যে দাবির সাথে একমত, সেই দাবি যদি বিএনপি পূরণ না করে এর খেসারত বিএনপি কে দিতে পূরণ করবে না, তো করে নাই পূরণ না করলে জনগণ তাকে ক্ষমতায় আনবে না। আপনার জন্য তো আমি বলি, আপনার জন্য তো সংসদের আইন আপনি মানতে আপনি বাধ্য না। ফ্যান্টাস্টিক, আপনি 99টা মানলেন কেন? কোনটা মানতেছেন কোনটা মানতেছেন এটার মধ্যে আপনি 99টা মানতেছেন, 16টা মানতেছেন না কেন আপনি? এইটার সাথে আপনার ফিলোসফিক্যাল প্রবলেম কি? ফিলোসফিক্যাল প্রবলেমটা হলো এখানে আমার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কারণ অন্যান্য যে আইনি ব্যাপারগুলো আছে এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই, এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, আমি আপনাকে বলি, এখানে আইনমন্ত্রীর বক্তব্যটা আপনি দেখেন, আইনমন্ত্রী এটা জাস্টিফিকেশন কি দিচ্ছে? তারা কি বলতেছে যে এটা চিরদিনের মতো অফ হয়ে গেছে এবং জীবনে আমরা এটা করব না? আমার প্রশ্ন এটা না, আপনি ভবিষ্যতে করবেন, এখন করতেছেন না কেন সেটা আমারে বলেন। ভবিষ্যতে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমাকে টাকা দিবেন, পয়সা দিবেন, সবই ঠিক আছে। এখন আমার খাওয়া বন্ধ করে দিচ্ছেন কেন আপনি? যুক্তিটা এখন এটা এফোর্ড করার মতো অবস্থা নাই সরকারের। আপনি মানে আপনি যেটাকে আপনি এফোর্ড করা অবস্থা বলতেছেন, খুবই ভালো যুক্তি দিচ্ছেন রেজাউল করিম রনি, বরাবরের মতোই। এই জিনিসগুলি কি সচিবালয় করার জন্য ইট কাঠ পাথর বা বাজেটের যে প্রশ্ন হতো আপনি তাহলে আর কি এফোর্ট সব আর কি টোটাল আমি বুঝতে যেতেছি ইট কাঠ পাথর বাদে ফিলোসফিক্যালি কি এফোর্ট করতে সমস্যা? তারেক সাহেবের কিছু নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে না? নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে কেন? আর কি তাহলে এফোর্ট বিচারক আরেকটা কি এফোর্ট? আসাদ ভাই ছাত্রদের কাউরে নিয়োগ দিবে? কি করবে আসলে আসাদ ভাই? কাকে নিয়োগ দিবে বা তাহলে এফোর্ডেবিলিটির প্রশ্নটা কোত্থেকে আসে সেটা একটু বলেন না ভাই, আমি এটা বুঝতে চেষ্টা করছি। এখানে ন্যারেটিভটা হলো এটা এখনই তো সলভ হয়ে যায় না, এটা নিয়ে আলাপ আলোচনা সংসদে বিরোধী দল আছে। আপনি এটা করেন নাই, সলভ করেন নাই, আপনি প্রশ্ন তুলেন। এটা বিএনপির মতো করে করবে। বিএনপির ইস্তেহারে কি বিচার বিভাগ নিয়ে প্রস্তাবনা নাই? বিএনপি এটা ইউনূস সরকারের প্রস্তাবনা মোতাবেক করবে না। বিএনপির ইস্তেহার মোতাবেক বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করবে। পার্থক্য হলো এটা, পার্থক্য হলো প্রক্রিয়ার। আপনি মনে করছেন যে ডক্টর ইউনূস এবং এনসিপি জামাতের এই যে অধ্যাদেশের মধ্য দিয়ে বিচার বিভাগ আলাদা সচিবালয় করার যে প্রক্রিয়া, এইটা হইলেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। বিএনপি সেটা মনে করে না। বিএনপি কি মনে করে? বিচার বিভাগের স্বাধীনতা বিএনপির সাথে চায়, বিএনপি একমত। আপনি নিজে বলেছেন 3 লক্ষ বার বিএনপি নিজে এই দাবি তুলেছে এবং সেই দাবির সপক্ষে বিএনপি ইস্তেহারে স্পষ্টভাবে তার যে ইস্তেহার, হ্যাঁ আমার হাতেই আছে, তার যে ইস্তেহারের মধ্যে দেখেন বিচার বিভাগ নিয়ে তার লম্বা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনা দেখে মানুষ তো তাকে ভোট দিছে। এইবার সেই অনুযায়ী সে যদি কাজ না করে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিবে, সিম্পল অ্যাজ ইট ইজ। না রেজাউল করিম রনি, ভবিষ্যতে করবে বইলা এখন না করাটা কি যৌক্তিক? যে কাজ আমি ভবিষ্যতে করব না করা না তো, মানে প্রক্রিয়া নিয়ে আমি একটু প্রশ্নটা করি। আমি জামাত এনসিপির প্রক্রিয়ায় করব না, আমি আমার প্রক্রিয়ায় করব। আমার প্রক্রিয়া করার জন্য আগে জামাত এনসিপির প্রক্রিয়া আমি রহিত করব, থামাবো। এতে করে যদি জামাত এনসিপির প্রক্রিয়াটার মধ্যে সমস্যাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। কেন আমি সেটা বলতেছি, আমি স্পেসিফিক বিচার বিভাগটা নিয়ে প্রশ্ন করতেছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি প্রশ্ন আপনারা আলাদা আলাদা করে করব। সমস্যাটাকে আমি কেন বুঝতে চাইতেছি, এই জিনিসটা কিন্তু আজকের নামে আবার বলি, মাজদার হোসেনের বিচার বিভাগ আলাদা করার রায় দেওয়া হয়েছিল 1998 সালে। আওয়ামী লীগ সরকার এটা 3 বছর এই সেই করে এটা করে নাই। পুরা সুপ্রিম কোর্টের রায় কিন্তু 12 দফা নির্দেশনা, জাস্টিস মোস্তফা কামাল তার ব্রাদাররা বসে এই রায় দিছে কিন্তু 98 12 ডিসেম্বর অর সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি। এই 98 সময় আওয়ামী লীগ আরো 3 বছর কম ছিল, এটা করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হিসেবে এটা করতে চাইছিল। ওইটার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য আলাদা মানে সচিবালয় হবে, কারণ সচিবালয় না হইলে এই কাজগুলি করা সম্ভব না। আসাদুজ্জামান ভাইয়ের কাছেই রয়ে যাবে, মানে সকল বিচারকের পদোন্নতি আয় টায় সবকিছু রয়ে যাবে। তো এইটা বিএনপির এই আলোচনাটা সমস্যাটা কোথায়, যেটা ভবিষ্যতে গিয়ে করতে হবে, ওইটা যদি একটু বলতেন রনি। দেখেন, বিগত যে সরকারটা গেল সেই সরকারের মধ্যে অনেকগুলো সরকার ছিল। সেই সরকারে ভিতরে ডিপ স্টেটের আলাপ সরকারে যারা দায়িত্বে ছিল তারা নিজেরাই তুলেছে। ফলে সেই এখন আজকে দেখবেন যেই বুদ্ধিজীবীরা, যেই এনজিও লর্ডসরা সবসময় আওয়ামী পন্থী হিসাবে দায়িত্ব পালন করেছে, কণ্ঠ রেজ করেছে, আজকে প্রত্যেকেই জামাত এনসিপির টোনে কথা বলছে, সংস্কার
আইনের শাসন, হ্যাঁ, এবং এই অধ্যাদেশগুলো না মানলে অসুবিধা কি এদের হেদায়েত হইছে? অসুবিধা কি এদের হেদায়েত হইছে? হেদায়েত কতখানি হয়েছে বলতেছি, হেদায়েত কত সুন্দর হয়েছে বুঝবেন। হ্যাঁ, এগুলো না মানলে কি হবে, না মানলে বিএনপি একটা আওয়ামী লীগ হয়ে যাবে। এইবার বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি আইসা করলো কি সংসদে, হ্যাঁ, বিগত সরকারের আমলের যে রায়টা, সেই আওয়ামী লীগের আপনার রাজনীতি করা নিষিদ্ধের রায়টা, সেটা বহাল রাখলে। এখন জামাতের সমস্যা হলো কি, জামাত বলতেছে, এখন জামাত গণতান্ত্রিক দল, সে বলতেছে সব দলের সে রাজনৈতিক অধিকার চায়, এবং এই নিষিদ্ধের ব্যাপারে জামাতের বিভিন্ন এমপি পদপ্রার্থী অলরেডি বক্তব্য দিচ্ছে। তো ফলে এই 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 রাজনীতিটা যদি আপনি বুঝতে পারেন বা মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই স্ট্যান্ডের মধ্যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এবং ষড়যন্ত্রের যে প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়ার বাইরে বিএনপির কাছে মূল গুরুত্বপূর্ণ হলো জনগণের কাছে সে যেটা কমিট করছে সেইটা। এখানে এনসিপির এজেন্ডা, জামাতের এজেন্ডা, এনজিও এজেন্ডা, এগুলোর চেয়ে এই যে ইস্তেহারে সুশাসন, জাতি গঠন, আইনের শাসন, হ্যাঁ, আইনের শাসন ইস্তেহারের চ্যাপ্টার আমি একদম ধৈর্য ধরে বলতেছি আপনাকে, প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেখানে ইশতিয়ারটা আমি মোটামুটি পড়ছি। আপনি যে জায়গা থেকে, আমি শেষ করি খালেদ ভাই, আপনি যে জায়গা থেকে প্রশ্নই করতেছেন, এই জায়গা থেকে প্রশ্নই বিএনপি নিবে না, কারণ এটা একটা মিসফিট কোশ্চেন, এটা একটা আনরিজনেবল কোশ্চেন, রিজনিং হচ্ছে না। কারণ হইলো আপনি ধরেই নিচ্ছেন এনসিপি, জামাত এবং এনজিও সরকার যেই প্রস্তাবনার আলোকে বিচার বিভাগের স্বাধীনতা বা যে অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করবে বলে মনে করছিল, বিএনপি তাই মনে করতে হবে, না হলে বিএনপি গণতন্ত্র। আমি এটা মনে করতেছি না রনি, আমি আপনার কাছে যখন ফিরে আসবো তখন এই যে আমি বলি, বলেন একটু ডক্টর মুজাহিদ, আমরা একটু শুনবো, আপনি বললেন, আমি খালি প্রশ্নটা করে রাখি। আপনি মনেই করতেছি না ডক্টর ইউনূস, জনাব আলী রিয়াজ, তারপরে ওই যে কি ঐক্যমত্য সংস্কার কমিশন মিলা যা করছে সেইগুলি কাজ বিএনপির করতে হবে, কিন্তু আমরা দেখতে পাইলাম বিএনপি এর মধ্যে থেকে কিছু কিছু কাজ করে। এখন কোনগুলি করে আর কোনগুলি করে না, সেইটা কোন জায়গা থেকে পিক এন্ড চুজ করে, ওইটা আমার একটু বুঝাই দেন। আর আমার আমি বলি খালেদ ভাই, আপনি পরে মানে এটা আমি আগে প্রশ্ন করে রাখলাম, আর আপনি আমাকে এখন যেগুলি বললেন বা দর্শকদের উদ্দেশ্যে যেগুলি বললেন, এগুলি আপনি মনে মনে আবার একটু শুনে দেখেন যেগুলি কোনো সেন্স মেক করে কিনা, কেমনে করে সেটা আপনি আমার একটু বুঝাই দেন। আমি একটু ডক্টর মুজাহিদের কাছে যাই। ডক্টর মুজাহিদ, আজকে একটা জিনিস খেয়াল লক্ষ্য করলাম যে আপনি নিশ্চয়ই এই বিষয়ে বলতে পারেন, কিন্তু আপনি যেহেতু সংসদ সদস্য, আপনাকে আমি একটু আজকে যে জিনিসটা আমি খেয়াল করলাম যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। তবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে জানিয়েছেন। আমরা জানতে চাই, আমি সংসদ ফলো করি, আমরা জানতে চাই যে আপনাদের এই অবস্থান কি আসলে জামায়াতে ইসলামীর থেকে ভিন্নতর একটা অবস্থান, নাকি এইটা আপনারা আসলে ততটা সচেতন হয়ে এটা নেন নাই, নাকি মানে আপনাদের অবস্থানটার মধ্যে থেকে ভবিষ্যতে জামায়াতের জোটকে ছেড়ে নতুনভাবে এককভাবে বা অন্য কোনো জোটের সাথে যাওয়ার একটা নির্দেশনা আমরা দেখতে পেলাম? ডক্টর আতিক মুজাহিদ। ধন্যবাদ আপনার চমৎকার ঠিকানায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু জাস্ট রনি ভাইকে রেসপন্ড করে নেই। রনি ভাই খুব চমৎকার করে বিএনপির যে কথাগুলো মনে বলতে চায় না সেগুলো বলে দিয়েছে। তো ওনাদের আমার কাছে ভেরি ইন্টারেস্টিং কিছু বিষয় লাগলো। আমাদের যে ভাইয়ের কথা বললো আপনি, রুহুল কুদ্দুস কাজল সাহেবের একটা জাস্ট সাপ্লিমেন্ট করে আপনার কথার সাথে, উনি 1 ডিসেম্বর 2025 সালে যখন এটা সচিবালয়টা ঘোষণা হয়, তখন উনি আমাদের প্রধান জাস্টিস ছিলেন রিফাত সাহেব, এবং আমাদের তখন তৎকালীন আইন উপদেষ্টাকে উনি ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং করেছে। ভেরি ইন্টারেস্টিং মানে, এবং ওনার কিন্তু পজিশন ছিল ওই সময় হচ্ছে যে চেয়ারম্যান বার কাউন্সিলের, তখন তৎকালীন উনি সম্পাদক এবং চেয়ারম্যান, এবং উনি বিএনপির, আপনারা সবাই জানেন কোন পজিশনে আছেন। ওটা বিএনপির অবস্থান যে চেঞ্জ হয়, তার রনি ভাই বলতে চেঞ্জ হয় না, কনসিস্টেন্স থাকে। তার একটা উদাহরণ হচ্ছে উনি গতকাল
8ই এপ্রিল বলেছেন যে উনি এটা, যেহেতু অ্যাটর্নি জেনারেল, উনি এখন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, কিন্তু গভর্নমেন্ট অ্যাটর্নি জেনারেল। আমি এটা খুব কোশ্চেনজনক জিনিস, অ্যাটর্নি জেনারেল একটা রাষ্ট্রীয় পজিশন। উনি বলতেছেন যে চ্যালেঞ্জ করবেন কোর্টে যে রায়টা হয়েছে সচিবালয়ের যেন না হয়, বা সেপারেশন অফ যেটা বলতেছেন যে সেই জিনিসটা না হয়। এটা খুবই আজব এবং কষ্টদায়ক বাংলাদেশের জন্য। এবং আমি পড়ে পড়ে দেখলাম, ভাই তো খুবই ইস্তেহার খুব ভালোবাসতেছেন, ইস্তেহারটা আমিও একটু হালকা পাতলা পড়েছি। সেই ইস্তেহারে আমি দেখলাম যে ওনারা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাস্টিসের ন্যায়পরায়ণতা নিতে চান, এবং উনি বলতেছেন যে সুশাসন, ইটস কল্ড গুড গভর্নেন্স শব্দটা একটা আছে টার্মিনোলজিতে। গুড গভর্নেন্স কিভাবে সম্ভব জাস্টিসকে ইনশিওর করা ছাড়া, এবং সেটাকে যদি দলীয়করণ ভাবে যদি বিচারপতি নিয়োগ দিয়ে কিভাবে সম্ভব, এবং যে ধারাটা দিয়ে বিচারপতি নিয়োগ করা হয় আমাদের কনস্টিটিউশনে। না, কিন্তু ডক্টর মুজাহিদ আপনি অনুমতি দিলে একটা কথা বলি। জিনিসটা হইল রেজাউল করিম রনি কিন্তু ইশতেহারের বক্তব্যের সাথে বিচার বিভাগের আলাদা স্বাধীন অবস্থানের ব্যাপারে বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন দেখছেন না, আমিও কিন্তু দেখতেছি না। বিএনপির অবস্থান ঠিকই আছে, বিএনপি শুধু বলতেছে আমরা এই প্রক্রিয়ায় করব না। আসাদুজ্জামান সাহেব বলতেছেন যে তোমরা যেভাবে ড্রাফটটা করছো সেই ড্রাফটটা ফল্টি, এইটা সংবিধানে আমরা করার ক্ষেত্রে আমরা সব কিছুই বিচার বিভাগকে আমরা কি বলে এটাকে, বিচার বিভাগকে আমরা ক্ষমতায়িত করব, বিচার বিভাগকে আলাদা করব, বিচার বিভাগ যাতে একক সব কিছু করব, কিন্তু ওর ড্রাফটে আমি করব না। এইখানে হচ্ছে তফাৎ। এখন আপনারা কি মানে ফলটা চান নাকি প্রক্রিয়াটা চান, ডেস্টিনেশন চান নাকি হচ্ছে যাত্রাপথটা চান? আমার কাছে ভেরি ইন্টারেস্টিং, আমরা যারা রাষ্ট্রের মিনিমাম জ্ঞান রাখি তারা জানি যে রাষ্ট্রের সিস্টেমগুলোতে রাষ্ট্রে কিছু প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলো হলো অ্যাবাভ গভর্নমেন্ট। এটা শুধু গভর্নমেন্ট একটা যে কোনো সময় আসবে চলে যাবে, কিন্তু ইনস্টিটিউশন রাষ্ট্রের সাথে জড়িত, এবং ওনারা রাষ্ট্র মেরামতের সবাই কথা বলে। মানে কি, ইনস্টিটিউশন গুলো শক্তিশালী করলে আপনি সরকার দল থাকেন আর বেসরকারি দল থাকেন, আপনি রাষ্ট্রের সিস্টেমটা ডেভেলপ থাকবে। এখন বিএনপি কনসিস্টেন্স থাকলো না, তার পার্টির মতো করে রাষ্ট্র চালিত, তাহলে পার্টির স্টেট হয়ে গেল। জনগণের স্টেট আর পার্টির স্টেটের মধ্যে ডিফারেন্সিয়েট সেটা অনেক সময় করার সুযোগ থাকে না। ওনারা যে জায়গাটা বলতেছে যে ওনাদের যে কনসিস্টেন্সি সেটা হচ্ছে পার্টির এজেন্ডার কনসিস্টেন্সি। পার্টির এজেন্ডার কনসিস্টেন্সি যেটা হলো সেটা রাষ্ট্র একটা অপ্রেসিভ লেভেলে যায়, যেটা অটোক্রেটিক লেভেলে যায়, যেটা হাসিনা তন্ত্র স্টাইলে চলে যায়। তাহলে আমরাও যদি ওইরকম ম্যানিফেস্টো দিয়ে আর ফেসিবাদ তন্ত্রের দিকে যাই, তাহলে রাষ্ট্রের জায়গাটা রিফর্ম স্টেটের জায়গা থাকে না। তো সেই জায়গা থেকেই সেই জায়গা থেকেই আমাদের কোশ্চেনের জায়গাটা হচ্ছে এটা কোনো এনসিপি, জামাত বা এনজিও বা এই সব দোষ ইন্টারিম গভর্নমেন্টের, এই জিনিসটাও খুবই একটা রং কোশ্চেন। এনসিপির জায়গা না, এটা হচ্ছে জনগণের একটা চাহিদা। এটা যদি খুব প্রয়োজন মনে করেন তাহলে আপনি এটা জনগণের ব্যাপারে ছেড়ে দিতে পারেন যে আসলে জনগণ চায় কিনা, সেটা একটু কিন্তু প্রসিডিউর আছে। এটা কিন্তু আর্গুমেন্ট, এটা আমাদের কিন্তু আক্তার হোসেন উঠিয়েছিল। যদি আপনি মনে করেন যে এটা জনগণ বিরোধী বা এই লটা ঠিক হয় নাই, অধ্যাদেশটা ঠিক হয় নাই, জাস্টিফাই করার জন্য তো আপনি জনরাই নিতে পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস তর্কের ডক্টর মুজাহিদ আপনার কথায় আসার আগে আমি শুধু আমার 2 পয়সা একটু দিয়ে রাখি। জিনিসটা হইল যে আপনি কিন্তু ঠিকই বলতেছেন যে একজন অ্যাডভোকেট জেনারেল বা একজন অ্যাটর্নি জেনারেল কিন্তু একটা সরকারের বা একটা গোষ্ঠীর অ্যাটর্নি জেনারেল না, তিনি একটা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। আপনি ইন্টারেস্টিং জিনিসটা দেখেন, আমরা এর আগে যে সরকারটা পাইছি, আপনি বলতেছেন সবকিছু ইন্টারিমের দিকে যাইতেছেন, সেই সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা বিচার বিভাগের জন্য আলাদা কি বলে বিল্ডিং করার জন্য বা সচিবালয় করার জন্য আলাদা একটা আইন করতেছেন। সেই আইনটা করার সময় তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সেই আইনটার করার সময় রাখেন নাই তো, যেটা অ্যাবসার্ড। কেন আমি আপনাকে বলি সংসদ নাই, এটার মধ্যে আপনি আলোচনা করতে হবে, এটার মধ্যে আলোচনা করতে হবে, কিন্তু এটা কিন্তু একদম একটা জিনিস না, আপনি খালি একটা বিল্ডিং কালকে তুলে দিলেন এটা ঠিক হয়ে গেল, এটা এরকম না কিন্তু জিনিসটা। উনারা কিন্তু কারোর সঙ্গে ব্যাপারটা আলোচনা দেন নাই। আমি শেষ করি, আপনি তাহলে সুবিধা হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনি কিছু বিষয় অন প্রিন্সিপাল ঠিক করতে হয় রাষ্ট্রের, যে আমরা রাষ্ট্রের এই জিনিসগুলোকে এইরকম দেখতে চাই। দেন আপনি পার্লামেন্টে ডিসকাস করতে চান, জিনিসটা কিছু তো আপনি সংশোধন আকারে আনতে পারেন। আপনারা তো খুব সংশোধন পছন্দ করেন, সংস্কার পছন্দ করে না, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে। তাহলে আপনি বিলটাকে বাতিল না করে আপনি বলতে পারতেন যেটা আমরা সংশোধন আকারে হাজির করতে পারতাম, ডিবেট করতে পারতাম। আপনি তো পুরোটাই বাদ দিয়ে দিচ্ছেন বিষয়টাকে। তাহলে আপনার যদি সদিচ্ছা থাকতো যে বাংলাদেশের স্টেট সিস্টেমের যে জুডিশিয়ারি সিস্টেমটাকে সেটা আমরা জনগণের জন্য এবং সবার জন্য করতে চাই, এবং এটা কল্যাণ রাষ্ট্র, সুশাসনের রাষ্ট্র বিনির্মাণ করতে চাই,
আমি বুঝি না যে এমন কি সমস্যা যেটা আপনি বিগিনিং করেছেন যে এইটা বাতিল করলে বিএনপির খুব বেশি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। আমার ইস্যুটা হলো এই জুডিশিয়ারির সাথে অনেক কিছু জড়িত। কেন আমি বলি, আপনার তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই জুডিশিয়ারির বিচারপতিরা এক সময় কিন্তু প্রধান বিচারপতিরা হয়ে আমাদের কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, সামনে যেটা আপনি তত্ত্বাবধায়ক সরকার রেজিস্ট্রেবল হবে। সুতরাং এই প্রসেসটাই যদি ঠিক না থাকে তাহলে বাংলাদেশ শুধু জুডিশিয়ারি সমস্যা হবে না, পাওয়ার ট্রানজিশনের সমস্যা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে জাস্টিস সিস্টেমটা ইনশিওর করাটা খুব জরুরি এবং সেপারেট, ইন্ডিপেন্ডেন্ট, এবং এটাকে একটা নিউট্রাল জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দেখা দরকার, দলীয় প্রতিষ্ঠান হিসেবে দেখার দরকার নাই, এবং এই মেন্টালিটি থাকা উচিত না। সেটা ডিবেট হতে পারে, যেভাবে হোক, যে ফরম্যাটে হোক, সেটা হতে পারতো, কিন্তু একবারে বাতিল করে দিয়ে আপনি সদিচ্ছা প্রমাণ করতেছেন, সেটা আমরা কোনোভাবে, হ্যাঁ, কোনো ফল থাকতে পারে, আমরা, ইট ডাজন্ট মিন যে আপনি একটা একটা আপনাদের ইন্টিম গভর্নমেন্ট খারাপ কাজ করছে, আপনি ওইটাকে জাস্টিফাই করে আমরা খারাপ কাজ করবো। দ্যাট শুড নট বি দ্য এক্সাম্পল। এক্সাম্পলটা হওয়ার কথা ছিল ওকে, যেগুলো সমস্যা ছিল সেগুলো ডিবেট করে আপনারা আরো ফার্দার করতে পারতাম, কিন্তু আমরা আপগ্রেডের দিকে না গিয়ে আমরা ব্যাকডেটের দিকে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমার কাছে কোশ্চেনেবল। 2 নম্বর, আপনার একটা ওকে, খুব ডক্টর গুরুত্বপূর্ণ মুজাহিদ, কোশ্চেন করেছেন। ডক্টর মুজাহিদ, আমি একটু জনাব রনি আপনাকে বলে রাখি, ডক্টর মুজাহিদের এই আর্গুমেন্টের সাথে আমি একমত যে আপনারা চাইলে ব্যাপারটা রাইখা বিএনপি সংস্কার করতে পারতো কিনা। আপনি এটা মনে রাখেন। আমার যদি এখন এই প্রশ্নের উত্তরটা ডক্টর মুজাহিদের কাছে আমি যে প্রশ্নটা করছিলাম এইটার উত্তরটা যদি দেন আতিক মুজাহিদ, আমরা প্রশ্ন করছিলাম যে জামুকা এবং মুক্তিযুদ্ধে জামাত ইসলামীর, আচ্ছা, আপনার যেটা ইস্যু ছিল যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের যে একটা অধ্যাদেশ গত ইন্টারিম সময়ে করা হয়েছিল, সেটা মূলত এটা 1 সালেও হয়েছিল বিএনপি সময়ের আমলে, তখন নামগুলো উল্লেখ করা ছিল না। এরপরে 22 সালে এসে এটা নামগুলো অ্যাড করে শেখ হাসিনা, এবং ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হলো ওনারা মুজিব বাহিনীকে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে, মানে সবাই গণহারে মুজিব বাহিনী যারা ছিল সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে কাউন্ট করা হতো আর কি। তো এই সংখ্যাটাকে রিফাইন করে ইন্টারিম গভর্নমেন্ট তৎকালীন জামাত ইসলাম, নিজামী ইসলাম এবং অন্যান্য পার্টিগুলোকে যারা সহযোগী হিসেবে ছিল তাদেরকে অ্যাড্রেস করেছে যে তাদের রাজনৈতিক অবস্থানটা ডেফিনেটলি তো বাংলাদেশের তৎকালীন অবস্থানে কিন্তু বিরোধিতা ছিল। এনসিপি জায়গা থেকে, এনসিপি যেমন 47-কে ধারণ করে, এনসিপি 71-কে ধারণ করে, এনসিপি 24-কে ধারণ করে, সে জায়গা থেকে এনসিপি বলেছে যে আমরা এই সংজ্ঞায়নের ব্যাপারে আমাদের কোনো ধরনের আপত্তি নাই। দ্যাটস ভেরি ক্লিন। হিস্টোরিক্যাল পজিশনের ক্ষেত্রে এনসিপির পজিশন ভেরি ক্লিন। আমরা 3টাকে ধারণ করে একটা মধ্যম ধারা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটা সাম্য, মানবিক মর্যাদা এবং এই অঞ্চলের মানুষের মূল্যবোধ এবং বহু কালচার, বহু সংস্কৃতি, আমরা অনেক সময় সিভিলাইজেশনাল স্টেট বলি, সেই বাংলাদেশকেই মূলত এনসিপি ধারণ করে। সেই জায়গা থেকে এনসিপি তার অবস্থান ক্লিয়ার করেছে। এখানে জোটের ভবিষ্যৎ কোন দিকে যাবে এই ধরনের অবস্থান না, আমাদের বিভিন্ন ইস্যুর ব্যাপারে আমাদের অবস্থান ভেরি ক্লিয়ার। এইখানে জামাতে ইসলামের সাথে আপনাদের অবস্থানের যে তফাৎটা দেখা যেতেছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞায়ন নির্ধারণ করে যে কারা মুক্তিযোদ্ধা হবেন এবং কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল, সেই কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল সেটার মধ্যে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম এবং নেজাম ইসলামের নাম আছে। জামাত ইসলাম এটার প্রতিবাদ করতেছিল। আপনারা বলতেছেন যে এই ব্যাপারে আপনারা প্রতিবাদ করবেন না এবং আপনাদের আপত্তি নাই। যাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বলে আপনারা মেনে নিতেছেন, তাদের সাথে আপনারা আবার জোট করতেছেন এবং আপনারা বলতেছেন আপনারা 71-কে ধারণ করেন। এইটা বহুমুখী স্ববিরোধিতা কিনা জনাব আতিক মুজাহিদ? ভেরি ইন্টারেস্টিং। আপনার শব্দটা আছে তৎকালীন, কেন আপনারা এটা বাংলাদেশ জামাত বর্তমানকালীন জামাত ইসলামী যে তফাৎ নাই, তাহলে তো তৎকালীন জামাত ইসলামের ইয়াটা জামাত ইসলামী মেনে নিত। লেট মি ফিনিশ। ওখানে স্পষ্ট, এখন আপনি সেই দিন দেখেছেন পার্লামেন্টে যখন শাহে আলম সাহেব বক্তব্য দিচ্ছিলেন যে বিরোধী দলে কোনো ধরনের মুক্তিযোদ্ধা নাই, তখন কিন্তু স্পষ্টভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধা উনি বলেছেন কি যে আমাদের জামাত ইসলামের রানিং এমপিদের মধ্যে স্পিকার বলেছিলেন যে 2জন রানিং, 2জন আমাদের বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা গাজী সাহেব এবং ওয়ারিস সাহেব, গাইবান্ধা 4 বা 3, আমি ভুল করলাম, গাজী ওয়ারিস সাহেব, হ্যাঁ, ডাক্তার ওয়ারিস সম্ভবত ওনার নাম। এরকম আরো অসংখ্য রয়েছেন এবং আরো অনেকে মুক্তিযুদ্ধের সহযোগী কাজ করেছেন, অনেক ফ্যামিলিতে রয়েছে। এবং আমির সাহেব নিজে বলেছেন যে উনি ওই সময় জাসদ ছাত্রলীগ ছিলেন এক সময়, এবং ওনার ওখানে পার্টিকুলারলি ওনারা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান অনেকে রয়েছেন এখানে। তো তার মানে একটা বাংলাদেশের ওনার রাজনীতিটাকে ধারণ করেছে, বিএনপির সাথে রাজনীতি করেছে, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনীতি তারা পলিটিক্যাল স্টেজের সাথে রাজনীতি করেছে। তখন কিন্তু সেম কোশ্চেনটা এসেছে। এখন আমরা এনসিপি দেখেন, আমরা জোটে থেকেও আমরা সততা, অনেস্টি, আমাদের পজিশনের ক্ষেত্রে কিন্তু আমরা একদম স্ট্রেইট বলেছি যে আমরা হিস্ট্রিক্যাল বিষয়ের ব্যাপারে আমাদের পজিশন ভেরি ক্লিনিং। সো সেই জায়গা থেকে আমরা ক্লিন করেছি। এখানে তো এরকম কোনো বিষয় নাই। আপনি আমার তো মানে প্রশ্ন হইলো, আমি তো আপনার এই কথাটা বুঝতেই পারছিলাম, আপনি তো আমার লেট মি ফিনিশ করে আরো 1.5 মিনিট বললেন। আমি আপনারে বলি, আপনি যে বললেন যে তৎকালীন জামাত হচ্ছে তৎকালীন জামাত, তো তৎকালীন জামাত আর বর্তমান জামাতের মধ্যে তফাৎটা কি? তৎকালীন জামাত
তারা তাদের রাজনৈতিক অবস্থানটা পাকিস্তানের পক্ষে নিয়েছিল রাজনৈতিক। বর্তমান জামাতের অবস্থাটা কোথায়? তো বর্তমান জামাতের এটা বর্তমান স্বীকার করতে অসুবিধাটা কি, যেটা তৎকালীন জামাত? বর্তমান জামাতে ইসলামী তাদের কনস্টিটিউশনালি সব মিলে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের পক্ষে কথা বলে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ সভরেনিটি সবকিছুকে তারা ধারণ করে। তাহলে আপনি এই জেনারেশনকে আপনি ওইভাবে তো আমরা একসাথে মিলাইতে পারি না। যে জেনারেশন, আপনি যদি বলতেছেন যে রনি ভাই বললো যে আমি আমার মতো করে বিএনপি বা আমি আমার মতো করে আন্ডারস্ট্যান্ডিং, বিএনপি বিএনপির মতো করবে, তা জামাত ইসলাম যদি তার নিজের মতো করে বাংলাদেশের সবকিছুকে, স্বাধীনতার সবকিছুকে ধারণ করে, তাহলে আপনি কেন তাকে বিরোধী মতে ফেলে দেবো? সেটা একটা কোশ্চেন হতে পারে। অ্যাবসলিউটলি ডক্টর মুজাহিদ, আমি খালি আপনাকে চিন্তা করার জন্য আমি প্রশ্নটা দিয়ে রাখি, যদি এটা তৎকালীন জামাত এবং সেইখান থেকে বাংলাদেশের জামাতে ইসলামী বর্তমানে অনেক পরিবর্তিত দল, তো সেই তৎকালীন জামাতের যে ডার্টটা সেটা বর্তমান জামাতে ইসলামী কেন নিতে চাচ্ছে, কেন এই ব্যাপারে তাদের পরিবর্তন করতে চাচ্ছে? আমি তো এনসিপির অবস্থানটাকে আমি মনে করি যে তারা সবচেয়ে যৌক্তিক অবস্থান নিয়েছে, যে এই ব্যাপারে তারা এটা আলাদা করতে পারে, তারা আলাদা করতে পারে, জামায়াত কেন আলাদা করতে পারে না, সেটা ছিল আমার প্রশ্ন। হাউএভার আপনি নিশ্চয়ই এই প্রশ্ন জামাতের প্রশ্ন জামাত উত্তর করবে, এক্ষেত্রে তো আমাদের সাথে আমরা যেই আমাদের জামাত অবস্থান এই ক্লিয়ার উত্তর করছি। দিতে পারে না, সেই জামাতের সঙ্গে এনসিপি কেমনে থাকে, সেটাও আমার প্রশ্ন। সেটা তো আপনি বিএনপি কে প্রশ্ন করতে পারেন, 18-20 বছর ধরে কিভাবে ছিল, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, সাথে সময় ছিল, সেটা এটা তো বিগ কোশ্চেন ফর অল, এটা তো নট নেসেসারি। আর আরেকটা ইস্যু হলো, আমি কি ফিরে আসবো একটু মুজাহিদ, আমি কি একটু ফিরে আসবো? ঠিক আছে, একটু ফিরে আসি। জনাব রনিকে আমি প্রশ্ন করেছিলাম, আমি ডক্টর আতিক মুজাহিদের কথাটার একটু ধারাবাহিকতা টানি, যে আপনারা সংশোধনী করতে পারতেন, আপনাদের যদি এটা ভালো না লাগে পুরোটা ব্যাপারে আপনারা সংসদে আলোচনা করতে পারতেন। জনাব আখতার হোসেন ব্যাপারটা নিয়ে বলছিলেন এনসিপির এমপি, কেন এইটা বিএনপি করে নাই? আপনার কি মনে হয়, আপনার অ্যানালাইসিস কি মনে হয়? আর তাছাড়া হচ্ছে যে আমার প্রশ্নটা আবার একটু করি রনি, যে 99টা অধ্যাদেশ যে মানলো, 25টা যে মানলো না, মানে সংখ্যার এদিক ওদিক হতে পারে, এইটার কারণটা কি আসলে? এটা কিভাবে বিএনপি পিক করে যে আমি এটা মানবো, এটা মানবো না? জি, এটা পিক করে ওই যে, যেহেতু সে পূর্ব ঘোষণা দিছে, আপনি তার জুলাই সনদে স্বাক্ষর আছে এবং ইস্তেহার। দেখেন, আমি প্রথমে আমি আমার ভাই আতিক মুজাহিদের জবাব দিই। ডেফিনেটলি সবকিছু যখন আমরা নিরপেক্ষতা আশা করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, কিন্তু দেখেন 5 তারিখের পরে নিরপেক্ষতা একটা অভিশাপ আকারে হাজির হয়েছে জাতির বুকে। আপনি যদি ইনায়া বিনায়া কোনোভাবে জামাতের পক্ষে থাকেন, তাইলে আপনি নিরপেক্ষ। হ্যাঁ, এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনি নিরপেক্ষ হিসাবে সমস্ত জায়গাগুলোতে কারা দখল করছিল, ইউনিভার্সিটিগুলোতে কারা দখল করছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কারা দখল করছিল, 31টা ভিসি বিএনপি। এই যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতার রেজাল্ট কারা পাইছে? হ্যাঁ, সব বিএনপি, কিন্তু রেজাল্ট পাইছে জামাত। বিএনপির লোকগুলো সব ফলাফল সুবিধা জামাতকে দিচ্ছে, তাই না? তো তার মানে এই যে নিরপেক্ষতার নামে একটা একটা আন্দাজ আমরা ধরে রাখি যে নিরপেক্ষ হইলেই সহি হয়ে যাবে। নো, আপনি জামাত করেন, এনসিপি করেন, বিএনপি করেন, কোনো সমস্যা নাই। আপনি যখন দায়িত্বে যাবেন, আপনি প্রফেশনাল আচরণ করবেন। কিন্তু আপনি আওয়ামী লীগের আমলে আমরা এরকম নিরপেক্ষতা দেখছি। ধরেন, সে আওয়ামী লীগের পক্ষে মতামত উৎপাদন করবে, আওয়ামী লীগের পক্ষে যুক্তি দিবে, আওয়ামী লীগের হয়ে কাজ করবে, কিন্তু বলবে আমি নিরপেক্ষ, আমি সাংবাদিক, আমি লেখক, আমি বুদ্ধিজীবী, এইসব বলবে। কিন্তু হ্যাঁ, পজিশনটা পলিটিক্যালি বেনিফিশিয়ারি হচ্ছে তার কাজের আওয়ামী লীগ। ফলে এই নিরপেক্ষতার চেয়ে সে যদি বলতো যে আমি আওয়ামী লীগ করি, এটা আমার পজিশন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ফলে আমি মনে করি নিরপেক্ষতার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো সে তার পরিচয়, রাজনৈতিক পরিচয় প্রকাশ করবে। হ্যাঁ, বলবে আমি জামাত, বলবে আমি এনসিপি, বলবে আমি বিএনপি। হ্যাঁ, তারপরে দায়িত্বে যাওয়ার পরে সে প্রফেশনাল আচরণ করে কিনা আমরা দেখব। আমরা আর নিরপেক্ষ মুনাফিকে দেখতে চাই না। নিরপেক্ষতার চেয়ে দলীয় ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল হলো কিনা, জবাবদিহি হলো কিনা, সেটা গুরুত্বপূর্ণ। কারণ নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমরা যেটা অর্জন করতে চাইছিলাম 111ও হয় নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারও কাঙ্ক্ষিত উন্নয়ন, অগ্রগতি এগুলো হয় নাই। ফলে দলীয় হওয়াটা সমস্যা না, সমস্যা হলো অ্যাকাউন্টেবল হচ্ছে কিনা, জবাবদিহিতার আওতায় আছে। এটা একটু বুঝতে যাই, কোনো ওজন নাই। আমি আপনারটা রেসপন্স করি এবার। এই পার্টটা একটু বুঝি, যে আপনি বলছেন যে ইনায়ে বিনায়ে জামায়াতের পক্ষে থাকা হচ্ছে নিরপেক্ষতা। সেই হিসাবে কি গত সরকার কি জামায়াতের পক্ষে ছিল? এটা কে না জানে? গত সরকারের বড় অংশ, সরকার পুরাটা জামাতের ছিল, এটা বললে মিথ্যা বলা হবে। কিন্তু সরকারের ক্ষমতার ভর কেন্দ্র জামাত দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের ভিতরে একাধিক সরকার ছিল। ডিপ স্টেটের কথা তো তারাই বারবার বলছে, এটা আমার বলতে হবে কেন? আচ্ছা, আমি কে না জানে যখন বললেন, তাহলে আমি কি জানি? আমি একটা বলি, আমি জানি যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আইনমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের বিডার চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, আমি জানি যে ওই সরকারের প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট, আমি জানি যে ওই সরকারে যারা
যারা যারা যেসব যেসব গুরুত্বপূর্ণ সচিবের পদে ছিলেন তারা এখনো এই সরকারের সচিবের পদে আছেন। আমি তাহলে কি জানলাম, তাহলে আমাকে একটু বলবেন সেটা কত পার্সেন্ট? সেটা 20% এর বেশি। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বাদ দিলে তো পার্সেন্টেজ না। ধরেন আমার শরীরটা 68 কেজি, মাথাটা 2 কেজি, কিন্তু মাথার তো একটা আলাদা জামাতের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি তো চিন্তা করতে হবে ইন কম্পেয়ার টু বিএনপি। এইটুক নিয়ে এসে এত দূর গেছিল কতটুকু? আপনি আবার comparison কারা করতেছেন। ছিল জামাতের লোক? আমি জামাতের লোক তো দেখি না। আমি তো ইউনূস জামাতের সাহেবের লোক দিকে- একটা- আমি আমার কাছে জীবনে এরকম কোনো উদাহরণ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে এই সরকারের প্রধানমন্ত্রীর লগে দেখা করে গেছে ঈদের দিন। আগের সরকারের প্রধানমন্ত্রী এই সরকারের লগে আমি 1.5 আপনাকে ঘন্টা বলি, দাঁড়ায় বাংলাদেশে দেখা করছে, এরকম কোনো উদাহরণ নাই। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি সময় পেলে এরপরে ব্যাখ্যা করবো। বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পোলারাইজেশন হচ্ছে, একটা সেকুলার রাইট উইং এর সাথে একটা ফ্যানাটিক মুসলিম সেন্টিমেন্টের রাজনীতির একটা অদ্ভুত ব্লেন্ড হচ্ছে। ওকে, এখানে শুধুমাত্র বাংলাদেশ পন্থা মধ্যপন্থার রাজনীতিকে আন্ডারমাইন করা হচ্ছে। এবার আমি আপনার ওইটার রেসপন্স করে দেখেন, জি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি কি করবে। বিএনপি মাজদার হোসেন মামলার কথা আপনি উল্লেখ করেছেন। বিএনপি বিচার বিভাগ অধ্যায় ইস্তেহারে প্রথমেই লিখছে বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর ও স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে। এটা তার প্রথম দফার দাবি। এইবার আরো কতগুলো দফা আছে, আমি পয়রা সময় নষ্ট করতেছি না। শেষে দেখেন বিচারপতি নিয়োগ আইন, যেটা নিয়ে আপনি বললেন যে তারেক রহমান তার পছন্দ মতো আইন নিয়োগ দিবে, তাই না? এই দেখেন এখানে বলা হচ্ছে যে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ এবং বিচারবোধের আলোকে যাচাই বাছাই করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এই জন্য সংবিধানের 95(2) গ অনুযায়ী বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। তার মানে এই বিচার বিভাগ সংক্রান্ত সংশোধনীর সাথে সংবিধানের সংশোধনের বিষয়টা জড়িত। বিএনপি চাইলে এই মুহূর্তে এটা করতে পারতেছে না, কিন্তু ন্যারেটিভ কি? বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। এর আগে ন্যারেটিভ কি ছিল? বিএনপি নেরেটিভ শব্দটা Narrative শেষ করি আমি। একটু এর আগে- কিছুক্ষণের জন্য আপনি এটা ফ্রিজে রাখেন। না, narrative ছাড়া এদের তো রাজনীতি হয় না, photocarder narrative ছাড়া। যাদের রাজনীতি হয় না তাদেরকে এছাড়া আপনি আর কোন বাক্যে চিহ্নিত করবেন? আমি আপনাকে একটা এখন কথা দেখেন, আমি আপনাকে একটা কথা বলি রেজাল্ট করিম রনি, একটু বুঝতে বুঝতে যাই। সেইটার ক্ষেত্রে আমি এখন বলি- এটা যদি না করে, হ্যাঁ। এখন বিএনপি রাইট, এখন আমরা বিএনপি কে ধরবো কোন প্রিন্সিপালে? আমরা বিএনপি কে ধরবো এই প্রিন্সিপালে। Okay. আমরা ইউনূস সরকারের প্রিন্সিপাল এবং জামাতের প্রিন্সিপাল দিয়ে বিএনপি কে ধরার Okay. এখতিয়ার রাখি না। ওকে, দ্যাটস মাই পজিশন। ওকে, আমি একটু বলি। এই পৃথিবীতে আমি আজকে 29 বছর চাকরি হয়েছে, আমার কাছে কি কর্মু ওইটার কোনো গুরুত্ব আমার কাছে নাই। আমি দেখি যে কি করতেছে। লোকে যদি আইসা আমাকে বলে যে আমি এটা করব, আমি এটা বুঝি যে সে এটা করতেছে না আসলে, কারণ তার টেবিলে জিনিসটা আছে সেটা করতেছে না। এটাই- সে বলতেছে- এটাই nature, সে বলতেছে- এটাই সে বাংলাদেশে বলতেছে কে এতদিন- করবে। আমি বলি, আপনি বলতেছেন ইশতেহারে আছে 95(2) চেঞ্জ করবে, সেই ইশতেহার আপনি আমাকে দেখাচ্ছেন এবং ঐতিহাসিক কুমিরের শিয়ালের ছানা দেখানোর মতো। আমি টেবিলে জিনিসটা আছে 95(2)টা আপনি সংশোধন করবেন, বিচারক কেমনে নিয়োগ দিবেন, বিচারকদের জন্য আইন কেমনে বানাবেন, সেটা আপনি ছুঁড়ে ফেলে দিতেছেন। আপনি এটা আলোচনা ছুঁড়ে ফেলে টেবিলে দিচ্ছে? আনতে দিচ্ছেন না। হ্যাঁ, আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন তো। সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন তো। সংবিধান সংশোধনের রাখেন, হ্যাঁ। সংবিধান সংশোধনের জন্য কমিটি করা হয়ে গেছে। সংবিধান সংশোধনের জন্য আপনি কমিটি করবেন। আপনারা 10 বার 10 ঘন্টা 10 জন আলোচনা কইরা ঠিক করছেন, এটা নিয়ে কোনো হ্যাঁ। ডিসপিউট নাই। 95(2) আপনার সংশোধন করতে হবে। আর কি করবেন আপনি? হ্যাঁ, আর কি করবেন? সংশোধন এখন? কিভাবে করতে হবে? সংবিধান সংশোধন কিভাবে কি করতে করবেন? হবে? কি করবেন আপনি? সংবিধান সংশোধন ছাড়া সেইটা নিয়ে আপনি আলোচনা করবেন। সংবিধান- আতিক মুজাহিদ আপনি কি বলছেন? এটা নিয়ে আলোচনা করেন। এবার আপনি তো বলছেন আলোচনা করবেন। আলোচনা তার করেন। মানে কি? তার মানে আপনি এখনই করে ফেলবেন সব। তার মানে আলোচনা আপনি করতে হবে। আলোচনা করবেন, আপনি সেই ফালাই আলোচনার জন্যই তো দিতেছেন। সংসদ। আপনি আলোচনা করবেন, আপনি সেই আলোচনার ফালাই জন্যই তো দিতেছেন তো। সংসদ। আপনি ফালাই কোথায় দিতেছেন ফালাই তো। দেওয়া হচ্ছে? কই ফালাই কি করছেন? কোথায় আপনি? ফালাই দেওয়া কি হচ্ছে? করছেন এটা? আপনি সংসদে তুলেন আলোচনাটা। কোথায় সংসদে আলোচনা তুলতে পারবেন না আপনি? বিরোধী দল তাহলে কেন আছে? আমি সংসদে আলোচনাটা তোলার জন্য তো আইনমন্ত্রী আমার সুযোগটা দিতে হবে, স্পিকার আমাকে সুযোগটা দিতে হবে। আইনমন্ত্রী কি আইনমন্ত্রী- বলছে? হ্যাঁ। এই সরকার কি স্পিকার বলছে? কেন সুযোগ এই দিবে না? অধ্যাদেশটা মানবে না, এই অধ্যাদেশটা ল্যাপস হয়ে যাবে। এই অধ্যাদেশটা 30 দিনের মধ্যে মানার একটা প্রভিশন আছে, ওইটা না মানলে এটা ল্যাপস হয়ে যাবে। সংসদে স্পষ্ট বলা হয়েছে এটা মানা হবে না। আপনি মানা হবে না 30 দিন তো হয় না। আপনি দাবিটা তুলেন, আলাপটা করেন যে এটা না মানলে রনি দেশের ভাই। অপরণীয় ক্ষতি হয়ে যাবে, এটা না মানলে রনি ভাই। গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, না, না, জুলাই চেতনা নষ্ট হয়ে যাবে। কিছু হইলে বাংলাদেশে গণতন্ত্র থাকলেও কোনো লাভ হবে না। শেখ হাসিনার কাছে সব গণতন্ত্র, সব সংবিধান থাকা সত্ত্বেও সে গুম করছে, খুন করছে। এগুলো শুনেন, সে আধা পয়সা পাত্তা দেয় না। আপনাদের- এগুলো আধা পয়সা Right, পাত্তা দেয় না। বিশেষজ্ঞ- আমরা যে কথা বিশেষজ্ঞ বলতেছি, নির্ভর
বিশেষজ্ঞ নির্ভর সংস্কারের প্রতি মানুষের এমনি তো কোনো আস্থা নাই। মানুষ দেখতে চায় প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান, সেই সমাধানটা করতে পারতেছে কিনা একটা সরকার, সেটা গুরুত্বপূর্ণ। রনি, বিশেষজ্ঞ নির্ভর সমাধানের কথা না, তো আপনি ইশতেহারে যেটা বলছেন আপনার 95(2) আপনার করতে হবে, বিচারকদের জন্য একটি পালনীয় আচরণ বিধি নির্ধারণ করতে হবে বিচারকদের জন্য। আরে ভাই, এটার জন্য তো সংবিধানে হাত দিতে হবে। সংবিধানে হাত দেন চাইলে আপনি যে 99টা আপনি মানছেন, ওটার মধ্যে আপনার সংবিধানে হাত দিতে লাগবে না। হাত দেওয়া হয়েছে, হাত দেওয়া লাগবে, প্রক্রিয়ার মধ্যে ঢুকছে মাত্র, হাত দেওয়া লাগবে। আর ওটা প্রক্রিয়া থেকে বাইর করে দিলেন কেন? হ্যাঁ, বাইর করে কেন দিছে, কোন যুক্তিতে দিছে আমি জানি না কোন যুক্তিতে। আপনি এর আগেই বললেন না যে এটা ত্রুটিপূর্ণ ছিল, এই জন্য দিছে। এবার এটা ত্রুটিপূর্ণ না, এটা আপনি প্রমাণ করেন। প্রমাণ না করে এটা এখনই আপনি ধরে নিচ্ছেন কেন? শুনেন, যে কোনো সংশোধনী, যে কোনো আপনার উন্নয়ন অগ্রগতি যাই করতে চান, তার পদ্ধতিটাও বৈধ হইতে হবে। ওকে, তার পদ্ধতিটাও লেজিট হইতে হবে। 99টা যে আপনারা পিক, 99টা যে আপনি এরা আমরা সবাই পিক হইতে দেখলাম, আর 25টা সাথে সেটা কি অবৈধ ছিল না? এটা এই পদ্ধতিটা কি অবৈধ ছিল কিনা? ওই পিক এন্ড চুজ কিসের ভিত্তিতে হয়েছে? না, সেই এটা কমিটির ভিত্তিতে হয়েছে। ওখানে সর্বদলীয় কমিটি ছিল। ওই কমিটি থেকে শুধু বিএনপির লোকজন। সর্বদলীয় কমিটি কি 99টাকে নিতে 20 টাকা বাদ দিতে বলছিল? না, কমিটি কি নিতে বলছিল না, আগে বলছে স্পষ্ট আপনার রিকমেন্ডেশন আছে, এবং সেখানে সংসদীয়, আমি বলি সংসদীয় পদ্ধতিতে সেখানে জনগণের সামনে প্রত্যক্ষভাবে ভোটে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিল উত্থাপনের মধ্য দিয়া সেই আইনগুলো পাশ করা হচ্ছে। এবং এই আইনগুলো পাশ নিয়ে যদি এই আপনি যেটা বলেন 99 না 98টা, যে 98টা পাশ করা হইলো, এবং যে 98টার সাথে সাংবিধানিক সংস্কারের বা আপনার মৌলিক রাষ্ট্রীয় বা জাতি গঠনের চরিত্রের মৌলিক পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, সেগুলো পাশ করা হচ্ছে। কিন্তু যেগুলোর সাথে দীর্ঘমেয়াদী সংস্কার এবং সংবিধানের প্রশ্ন জড়িত, সেগুলোর ব্যাপারে অধিক আলাপ আলোচনা করে এবং সময় নিয়ে করা হবে। আমি একটু সেইটাকে এখনই আপনারা যারা মনে করতেছেন না এখনই করে ফেললেই ভালো হইতো, সেটা ভালো হইতো কাদের জন্য? সেটা ভালো হইতো বিগত সরকারের যারা সমর্থক বা এখন যারা বিরোধী দল আছে তাদের জন্য। বিএনপির জন্য এটা ভালো হইতো না, এবং বিএনপি মনে করে এটা ভালো হইতো না, এবং তার সমর্থকরা এটা যদি মনে করে যে না বিএনপি এটা কইলে খারাপ করলো, তাহলে তারে বাদ দিয়ে দিবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 2/3 থাকলে, পার্লামেন্ট সার্বভৌম, 2/3 থাকলে আমার যেটা ভালো মনে হয় আমি করতেই পারি, তাই তো? আপনি এরপরে আরো বাদ দিয়ে দিবেন, এটা তো সুবিধা। ওকে ফ্যান্টাস্টিক। আপনার ভালো না লাগলে আপনি বাদ দিয়ে দিবেন। ডক্টর মুজাহিদ কিছু বলতে চাইছিলেন, ডক্টর মুজাহিদ আমরা একটু শুনি। না, ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে রনি ভাইকে আমি খুব শ্রদ্ধা করি। মনে হলো যে গ্রামে আমরা যখন ছোট থাকতে কাইজা করতাম যে আমাকেই যেটা লাগবে, সেটার জন্য কিন্তু রেজাল্ট করিম রনি দায়ী না, সেটার জন্য আমি দায়ী। আমি ওনার সঙ্গে আসলে কাইজা করতেছিলাম। আমি আশা করবো যে রনির সাথে আমার বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারটা চিরকাল থাকবে। রাইট, দেখেন এই যে পার্সোনালি অ্যাটাক করা, এটা কালচার না, এটা আমারে বলছে রনি, এটা আমাকে বলছে। না, আমাকে ডাইনে কেন বলবে এই কথা? আমাকে বলছে, আমাকে একটা কথা বলছি, আমাকে বলছে। আপনারা এই ধরনের গেস্ট ডাকবেন না, যারা কথা বলতে। না, রনি ঠিক আছে, রনি ঠিক আছে, আমি ধরলাম এনসিপির 100% বিরোধী, কিন্তু আমাকে যে পার্সোনালি সম্মান দিতে জানে না, তাকে ডাকবেন না দয়া করে আমাদের সাথে। আমি আপনার সাথে তর্ক করছি, কিন্তু সে এখানে বিশাল পণ্ডিত সুশীল হয়ে গেল, আমি গ্রাম্য হয়ে গেলাম। না, সেই এই যে এলিটিস্ট রাজনীতি। আপনাকে গ্রাম্য বলে নাই রনি, আপনাকে গ্রাম্য বলে নাই। আপনাকে কেন গ্রাম্য বলবে? আমাকে বলতেই পারে, আমাকে বলতেই পারে আমি গ্রাম্য। আপনি খুশি এতে? আপনি গ্রাম্য হিসেবে খুশি, আমিও খুশি। ওকে, ঠিক আছে, আমি খুশি আছি, আমার অসুবিধা নাই। ডক্টর মুজাহিদ, আমিও খুশি। ডক্টর মুজাহিদ বলেন, কারণ ওনারা সুশীল, আমরা আজকে গ্রাম্য। চালান। হ্যাঁ, ডক্টর মুজাহিদ বলেন। রনি ভাই শুনছিলাম অসুস্থ, জ্বর বেশি। রনি ভাইয়ের জন্য দোয়া করি, হয়তো জ্বর বেশি হলে মানুষ একটু বকাবকি। না, আপনি আপনার কথা বলেন। রনি আমি দেখতেছি, এই ধরনের বক্তা আনবেন না। রনি আমি দেখতেছি, এইজন্য আমি আপনাদের সাথে আসতে চাই না। রনি আমি দেখতেছি, এটা ফ্যাসিস্ট প্রবণতা। একটা ব্যক্তিকে রনি আপনি একেবারে এত এক্সট্রিম কথা বলেন, এত এক্সট্রিম কথা বলেন, এইসব বেয়াদবিকে একদম বেয়াদবি, একদম এক্সট্রিম কথা বলেন। কেন অ্যাটাক করবে? একদম এই সমস্ত বেয়াদবদের কারণ ডাকবেন না আমার সাথে। এটা ডক্টর মুজাহিদ আপনি আমি শুনেন, আপনি আমাকে বলেন পার্সোনালি। আপনি আমাকে বলেন ভাই, দেখেন আপনি আমাকে বলেন, আলাপের একটা আদব আছে, একটা আদব আছে। আমি তো বলতে পারি না যে আপনার সাথে আমি তর্ক করতেছি বিষয় ধরে ধরে। আমি তো পার্সোনালি বলি নাই। পার্সোনালি একবারও আমি আপনাকে অ্যাটাক করেছি না, সেইটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন যে মুজাহিদ বলেন, তাহলে একটা বেসিক আদব যে জানে না, যারা রনি এটা ঠিক আছে। আরে রনি আদব, রনি আমি আপনাকে বলি আদব বেয়াদবি আলাপের আগে তো আদব গুরুত্বপূর্ণ। আদব ছাড়া তো রনি আমি আপনাকে বলি, রনি আমি আপনাকে বলি 3 দিন তর্ক করব আমি, কিন্তু আপনি যখন
রনি আমি Personally বলি, আমাকে রনি attack আপনি, করবেন, তখন আমি কি করব? রনি আমি আপনাকে বলি আদৌ আমি কি শো থেকে উঠে চলে যাব? আপনি না, এখন এটা ভালো হবে আপনার না জন্য? না রনি আপনি থামেন। তাহলে তাকে মুজাহিদ, সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে পার্সোনালি বলেন, অ্যাটাক করার জন্য সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে বলেন, মুজাহিদ। এগুলো আচ্ছা, answer আমি দিব না, অনেক আমি ছাড় দিচ্ছি আমি আপনি। আমি আমি বিষয়টা হলো যে এত সিরিয়াস হচ্ছে কেন আমি এটাই বুঝলাম না। কেন? আচ্ছা না, মুজাহিদ অবশ্যই আপনি serious। আমাকে বলেন, আপনি আমাকে না, বলেন, Personally বলবেন না, মুজাহিদ আপনি আমাকে আপনার বলেন, বক্তব্য দেন। আপনি আমাকে বলেন কারণ কেন সিরিয়াস আচ্ছা, হচ্ছে। আমি- মুজাহিদ আমি আপনাকে বলি কেন সিরিয়াস হচ্ছে। রনির সাথে এতক্ষণ কিন্তু আমি তর্ক করতেছিলাম, রনির প্রতিটা কথার মধ্যে আমি যেটাকে বলে হচ্ছে বাংলা ভাষায় বাম হাত ঢুকাইতেছিলাম। এই কথাগুলি বলতে গিয়া একসাথে লাইভ অনুষ্ঠানে উনার কিছুটা উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনি No, ওনাকে no. নাম ধইরা যদি উনি আমার উপরে রাগ হওয়া স্বাভাবিক, এখন উনাকে নাম ধইরা যদি আমার জায়গা থেকে একটু বলেন তাহলে উনার কষ্ট পাওয়া স্বাভাবিক। রনি আমাদের খুবই না, না। স্নেহভাজন, আপনাদেরও খুবই মুরব্বী, অসংখ্য দিন উনি অসংখ্য কাজ করছেন। আমরা পরস্পরের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধাটা বজায় রাখি। আপনি বলেন এগুলো মুজাহিদ। একদম আমরা মুজাহিদ বলি। হ্যাঁ রনি, হ্যাঁ বলি। আমার মনে হয় আমার কথাটা রনি ভাই রিকল করতে পারে। আমি বলছি সম্মানিত রনি ভাইয়ের, এই হ্যাঁ। মনে খেয়াল করেন এই শব্দটা। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার জবাবটা আমাকে বলেন, address আমরা করবেন। প্রসঙ্গে যাব, আপনি আমরা আপনার প্রসঙ্গে যাব, বক্তব্য দেন। প্রসঙ্গে যাব, মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার বক্তব্য দেন please। প্রসঙ্গ। আমাকে নিয়ে টেনশন করার দরকার নাই। প্রসঙ্গ দেন। না, খুবই ধন্যবাদ রনি জি, ভাইকে জি। চমৎকার করে কথা বলার জন্য। জি বলেন। আমার কাছে আমারে পার্সোনালি অ্যাড্রেস করেন না, আপনি আপনার বক্তব্য আচ্ছা দেন। রনি অ্যাড্রেস করলেও আপনি খেপে যেতেছেন, আপনি থামেন। মুজাহিদ বলেন, আপনি দরকার নেই, বলেন। অ্যাড্রেস হচ্ছে না তো। মুজাহিদ বলেন অ্যাড্রেস করা শিখতে হবে তো। আপনি আপনার কথা বলেন। বলেন। আপনার দরকার নেই আই, আমাকে নিয়ে টেনশন করার। এর মধ্যে দর্শকদের কথা কিছু শোনাই তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। এইটা হইলো রফিক মমিন, উনি বলতেছেন খালেদ সাহেব নাও ইউ আর পেট্রোনাইজিং জামাতি ফেলো। এই যাই হোক, আর 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 বলতে চাই না। ডক্টর মুজাহিদ আপনি একটু বলেন, আপনি যে জায়গা থেকে আপনি আপত্তি জানাইতেছিলেন ওই জায়গাটার মধ্যে থেকে আপনি একটু বলেন যে কোন জায়গায় আপনি পয়েন্ট করবেন, তারপর আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। ডক্টর আতিক মুজাহিদ। জি জি ধন্যবাদ। জি। এখন যেটা ডিসকাশনের ইস্যু দেখি আমরা, রাইট, যে এইভাবে আলাপ হবে। নিরপেক্ষতার প্রশ্ন নিয়ে অনেক কথা হলো। নিরপেক্ষতাটা যদি বিএনপির পক্ষে যায় তাহলে ভালো, নিরপেক্ষতা যদি জনগণ বা অন্য কোনো দলের বিরোধী দলের পক্ষে যায় তাহলে এটা হচ্ছে খারাপ। আমরা তো অনেক নিরপেক্ষ ব্যক্তিকে দেখেছিলাম, তারা এখন নিরপেক্ষ ব্যক্তি থেকে, নিরপেক্ষ বুদ্ধিজীবী থেকে এখন নিরপেক্ষ উপদেষ্টা না, একটা দলীয় উপদেষ্টা হয়েছেন। তো এটাও কিন্তু অনেক প্রশ্নবোধক যে আসলে কে নিরপেক্ষ কে পক্ষে। উনি যেমন বললো যে অনেকে বলে ডিসকাশনে যে সরাসরি ওপেন হলে তো ভালো হয়, তাহলে পক্ষের নিয়েই কথা বললে তো ভালো ছিল। আমার অপোজিশন ডিসকাশনে যিনি ছিলেন কি, বাই দ্য ওয়ে আমাদের আতিক মুজাহিদ আমি একটা কথা বলবো, আতিক মুজাহিদ আমি একটা কথা বলবো নাকি আপনি শেষ করবেন তারপর জি বলবো? নিরপেক্ষতা আমি তো শুরু করতে পারি নাই। হ্যাঁ, আমি একটু আপনাকে এই জায়গাতে একটু মনে করে দিই যে আমি শেষ আচ্ছা, শেষ নিরপেক্ষ করেন। জায়গা আমি আসলে সুবিধা হবে। আচ্ছা আমার ঠিক আছে, জি কোশ্চেনটা জি ছিল, জি বলেন। মানুষ কখনো নিউট্রাল হতে পারবে না, অ্যাটলিস্ট প্রিন্সিপাল বেসড হোক। প্রতিষ্ঠানগুলো জনগণ বা বিচারপতি নিয়োগ বা প্রতিষ্ঠানের যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে, সে প্রসিডিউরাল ইস্যুটাই মূলত মেইন কোশ্চেন। পদ্ধতিগতভাবে আমরা কিভাবে নিয়োগ দিব, এটাই ছিল ডিসকাশন। কারণ বাংলাদেশ এতটা সভ্য রাষ্ট্র হয় নাই যে আমরা সত্যকে সত্য বলতে পারি। আমরা দলীয় এজেন্ডাকে সবার উপরে দেখি, আমরা পরিবারতন্ত্র দেখি, বংশতন্ত্র দেখি, বাপের দোয়া মায়ের দোয়া, অনেক কিছু দেখি। ইট ইজ বিকজ আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ওই লেভেলে নিতে পারি নাই। প্রফেশনালিজমের জায়গাটা না থাকার কারণেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভঙ্গুর অবস্থা, এবং যার কারণে সবসময় আমাদের ইলেকশন আসলে ঝামেলা হয়, বিচারের বিরোধী দলে গেলে আমাদের মামলা হয়, প্রচুর পরিমাণে মানবাধিকার লঙ্ঘন হয়, গুম হয়, খুন হয়। এই যে একটা আতঙ্ক, এই সিস্টেমটা থেকে আমরা বাঁচতে চাইতো নাকি, বাঁচার মাধ্যম হলো আমাকে কিছু প্রতিষ্ঠান যাকে আমাকে নিরাপত্তা দিবে। ওকে, আমি একটু নিরপেক্ষতা নিয়ে একটু বলি। আপনি প্রতিষ্ঠানটা বাঁচানোর জন্য যেহেতু বলতেছেন সেজন্য আমি একটু নিরপেক্ষতার জায়গা থেকে বলি। মানুষ কোনোদিন নিরপেক্ষ হয় না এই কথা আমি অন্তত বিশ্বাস করতে চাই না, কারণ আমি মনে করি যে মানে আমি ভোটও দেই না, আমার নিরপেক্ষতার জায়গায় আমি এটা থাকতে চাই। কিন্তু আমরা কিন্তু 17 মাস এক্সপেরিয়েন্স করছি যারা আপনাদের পক্ষে কথা বলে নাই। আমি আমার কথা বলি, আমি আমার কোনো কথা, কোনো প্রশ্ন আপনাদের বিপক্ষে গেলে আপনারা আমাকে আওয়ামী ফেসিস্ট, ওমুক 71-এ কইছিলেন, 24-এ কইছিলেন, এতদিন কি করছেন, সালমান এফ রহমানের কেশিয়ারগিরি করছেন, এগুলি বলছেন। কিন্তু সেই জন্য আপনারা যদি কোনোদিন কোনো প্রতিষ্ঠান বাঁচাতে যান আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা কিন্তু 17 মাসে দিনের পর দিন আইন হাতে তুলে নিতে দেখছি। একটা বারের জন্য ইনস্টিটিউশনের প্রতি কোনো শ্রদ্ধা আমি 17 মাসে দেখি নাই, এবং সবচেয়ে কম দেখছি যারা আপনারা সরকারের বা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি ছিলেন। এইটার আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপনারা কি এখনো নিরপেক্ষ? আপনারা দেখবেন যে
নিরপেক্ষতাটার নাম করে রনি সাহেব যেটা বলছেন, আমি কিছুটা এটাকে সমর্থন করি। যতক্ষণ না পর্যন্ত আপনাদের পক্ষে না আসে, অর্থাৎ জামাতে ইসলামী এনসিপির পক্ষে না আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা একটা লোককে পাথর আর ছুঁড়ে কারো চরিত্র রাখা যাবে না, পাথর কারো ছুঁড়ে চরিত্র রাখা যাবে রনি, না। আমি কথা বলতেছি, পাথর ছুঁড়ে মারার চেষ্টা করছেন আপনারা। আপনি যদি একটু বলেন যে এই ইনস্টিটিউশনটা কি আপনারা চান আসলে ইনস্টিটিউশনালি ব্যাপারগুলি ডিল করা হোক? আসলে আপনার, আমি কিন্তু বিগিনিং থেকে কয়েকটা কথা ভেরি ইন্টারেস্টিং বলছি। রাষ্ট্র কিন্তু ইনস্টিটিউশনের সাথে জড়িত। গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট যাবে, কিন্তু স্টেটটা ফাংশন করবে। স্টেটটা হচ্ছে সবাই, আপনার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, এবং যারা ভোট দেয় না। ইভেন এমন আমরা ইলেকশন করেছি, আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের অনেক লোক ভোটও দেয়নি, আপনি সাধারণ মানুষ অনেকে ভোট দেন নাই। রাষ্ট্র যখন সবার কিন্তু হর্তাকর্তা বা সবার রক্ষাকর্তা হয় হিসেবে কাজ করে। রাষ্ট্রের শুধুমাত্র ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি অনেক বিষয় কিন্তু জড়িত। এখন এই রাষ্ট্রটাকে আপনি কি হিসেবে চিত্রায়িত করতে চান সেটা ডিপেন্ডস আপন। আপনি বিএনপি গভর্নমেন্ট হয়তো এই রাষ্ট্র বিনির্মাণে তাদের একটা গুড গভর্নেন্সের একটা চিন্তা থাকতে পারে, আমার এনসিপি গভর্নমেন্টের একটা চিন্তা থাকতে পারে, মানুষ সেটা অনুযায়ী গভর্নেন্সের ক্ষেত্রে ভোট দিবে। কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দলীয়করণের ব্যাপারে কোনো মানুষ কিন্তু ভোট দেয় না, আপনারা দেখবেন। এই জন্য রাষ্ট্র হলো এই সিস্টেমগুলো স্ট্রেংথেনিং করা, এবং জুলাই পরবর্তী এটাই মূলত মেইন দাবি ছিল যে রাষ্ট্রগুলো স্ট্রেংথেনিং হোক, যাতে করে আমরা খেলতে পারি, মানে আমরা যে গেমের যেটা রুলস থাকে, যে নিউট্রালিটি মিনিমাম থাকে, প্রিন্সিপাল ভিত্তিক থাকে। প্রিন্সিপাল ভিত্তিক থাকলে আপনার সাথে আমার সম্পর্ক নাই। হ্যাঁ, আপনার ডিবেটের কিছু প্রিন্সিপাল থাকতে পারে, হ্যাঁ এটা ভায়োলেশন করলে ডিবেট ভায়োলেশন, যুদ্ধেরও প্রিন্সিপালস আছে। তাহলে সবকিছু প্রিন্সিপাল ভিত্তিক নিয়োগ দিলে একটা রাষ্ট্র সিস্টেমের কাঠামো মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে। তা না হলে দলীয়করণের যে প্যাটার্নটা বাংলাদেশে নিয়মিত চলে আসছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে মব কালচার বলতে পারেন, এই 17 মাস ধরে এতগুলো আন্দোলন হলো। আমার একটা কোয়েশ্চেন, এই আন্দোলনগুলো কারা করেছিল, এখন কেন করে না? এখন কি সব দাবি দাওয়া পূরণ হয়ে গেছে? এখন কি বাংলাদেশ সব প্রতিষ্ঠান স্বচ্ছ হয়ে গেছে? এখন কি সব পুলিশ ফাংশন করতেছে? নাকি সব পুলিশ এখন একদলীয়করণ হয়ে গেছে? আপনি আমার কাছে যদি জবাব চান, আমি বলবো এনসিপিতে যারা ছিলেন বা জামায়াতে ইসলামীতে যারা ছিলেন, তারা তাদের সমর্থনের কথা বলে অনেকে মব কালচার করছেন, যারা নিজেদেরকে আর এত শক্তিশালী ভাবেন না বলে মব কমছে। তবু বিএনপির নেতৃত্বে কিন্তু আমরা মব দেখতে পাচ্ছি। বিএনপি নেতৃত্বে কিন্তু এরে ধরা, তারে ধরা, 1/11 আমারে কি করছে, তারে ধইরা নিয়ে আসা, তারে জেলে দেওয়া দেওয়া, এগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কমে নাই, মানে কমছে। তার মানে হচ্ছে আপনার ডেফিনেশনটা পাওয়ারের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো এই যে পাওয়ারের সাথে সাথে ডেফিনেশন চেঞ্জ না হয়, বরং রাষ্ট্রের কাঠামোকে, হ্যাঁ ডেফিনেটলি একটা ইমার্জেন্সি সিচুয়েশন, অনেক কিছু ঘটনা ঘটছে, উইক গভর্নমেন্ট বলেন, অনেক কিছু সমস্যা রয়েছে। উনি যেভাবে একধারে অনেক কিছু বলে গেলেন, সব এটা বিএনপি জামাতের লোকজন ছিল। আপনি নিজে অনেকগুলো উদাহরণ দিলেন, সেগুলো অনেক উপদেষ্টারাই ওখান থেকে এখানে শিফটিং করেছে। বাই দ্য ওয়ে, এই ট্রেডিশনাল আমি যুক্তিতে এবং আর্গুমেন্টে যেতে চাই না। আমি যেটা দেখতে চাই বাংলাদেশটা, সেই জায়গাটা হচ্ছে এমন একটা স্ট্রেংথেনিং বাংলাদেশ, রেসপেক্ট বোধের বাংলাদেশ, স্ট্রেংথেন আমাদের ইনস্টিটিউশন গুলা, যেগুলো রাষ্ট্রকে ঠিক জায়গায় টিকিয়ে রাখতে হেল্প করে। এবং আমরা পলিটিক্স করব রাষ্ট্রটাকে একটা সেই স্ট্রেংথেনের জায়গা থেকে, যে আমরা কত বেশি সার্ভিস দিতে পারবো, শোষণের রাষ্ট্র না বরং সার্ভিসের রাষ্ট্র আমরা বিল্ড আপ করতে চাই। এবং বাংলাদেশ রাষ্ট্রের আপনারা সবাই ডিসকাশন করলে মেইন সমস্যা তো কাঠামোগত ক্রাইসিস। এই রাষ্ট্র কাঠামোটাই যে নির্মাণটা রয়েছে, সেটার প্রসেসটাই তো রং। যদি আমরা বলি যে এটা 3টা কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, আলটিমেটলি একটা কাঠামোর উপর আমার নির্বাহী, ডক্টর মুজাহিদ, আমাদের যেহেতু সময় কম, আপনার কথা থেকে আপনার কথা থেকে শুধু আমি যদি প্রশ্নটা এরকম করি যে আসলে যদি রাষ্ট্র বলতে আমরা যে রাষ্ট্রিক কাঠামোর কথা বুঝি, সেইটার ক্ষেত্রে আমরা যদি প্রতিষ্ঠানগুলিকে, মানে বিচার বিভাগকে, সংসদকে, এই যে সচিবালয়কে, সেগুলিকে যদি আমরা নিরপেক্ষ না করে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না দেই, এবং এই যে নির্বাচন কমিশনকে, মানবাধিকার কমিশনকে, সেগুলিকে যদি আমরা না দেই, তাইলে এটা ফাংশন করবে না কোনোদিন। এইটার এই ব্যালেন্স ইমব্যালেন্স হবেই, একটা ফেসিস্ট ট্রাস্টের জায়গা আর একটা ফেসিস্ট কাঠামো তৈরি হবেই। মানে আপনারা কি আসলে ইনস্টিটিউশনগুলি ঠিক করে করতে চান? ইনস্টিটিউশনগুলি ঠিক করার ব্যাপারে কি আপনারা সিরিয়াস? কারণ আমি যদি ধরে নিই গত 17 মাসে আপনারা সরকারে ছিলেন, যেহেতু আপনাদের 3 জন সরকারের মন্ত্রী ছিল, আর যদি ধরে নিই আপনারা সিরিয়াস ছিলেন, ইনু সাহেব বলছে আপনারা তাদেরকে নিয়োগ দিয়েছেন, সেই ক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনকে দাঁড়া করানোর ব্যাপারে আপনাদের কোনো সিরিয়াসনেস ছিল? আপনাকে দেখাই, এই যে আসিফ ইনসাইট, উনি আমাকে বলছেন, খালেদ আপনি আবেগের বশীভূত হয়ে এনসিপি জামাতের বিরুদ্ধে আপনার রাগ উপড়ে দিলেন, আপনার মতো পেশাদার সাংবাদিকদের কাছ থেকে কখনো আশা করি নাই। এই কথাটা সর্বৈব ঠিক কিনা আমি আপনার কাছেই জিজ্ঞেস করলাম। আমি পেশাদার সাংবাদিক, আমি কি রাগ উগড়ে দিলাম? আমি জীবনে কোনোদিন কোনো একটা মানুষ সম্পর্কে একটা কথা যেটা উচ্চারণ করতে পারবো না, আপনারা অবলীলায় সেগুলি বলতে থাকেন। যাই হোক, আপনি আমাকে বলেন তো যে ইনস্টিটিউশনগুলি করার ব্যাপারে সিরিয়াস কিনা আপনারা, মানে আপনাদের দলের কাঠামোতে ইনস্টিটিউশনগুলি সিরিয়াস কিনা? ভেরি ইন্টারেস্টিং। আপনি যেটা
একদমই কমপ্লিটলি বিএনপি স্টাইলে আমরা যদি বলি যে এই ইন্টিম গভর্নমেন্টটা জামাত এনসিপি ছিল, এটাকে আমি কখনো একমত হতে পারলাম না। কারণ আপনি নিজেই বললেন এই গভর্নমেন্টের ম্যাক্সিমাম লোকই অনেকেই এখন বিএনপির সাথে এলাই, গুরুত্বপূর্ণ আপনার ম্যাক্সিমাম সচিব বলেন, আপনার ভিসি 31 জন ভিসি বলেন, সবগুলোই মূলত এই বিএনপির সাথে অ্যালাইড রয়েছে। এবং অনেক জায়গায় আমরা দেখেছি সবগুলো মূলত, এবং আপনারা যদি ইভেন ইলেকশন কমিশনের কথা বলেন, সে জায়গায় আমরা আন্তরিক কিনা সেটা হলো প্রশ্ন। আমরা যদি আন্তরিক না হইতাম তাহলে আজকে যে 4টা অধ্যাদেশ বাতিল করার ব্যাপারে হলো আমরা কিন্তু না ভোট দিলাম। কারণ আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলোকে স্বচ্ছতা দেখতে চাই, জবাবদিহিতা দেখতে চাই, অ্যাকাউন্টেবল দেখতে চাই। এই জন্য এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের অবস্থানটা ভেরি ক্লিয়ার করেছি যে আমরা কি রকম বাংলা রাষ্ট্রে দেখতে চাই, যে রাষ্ট্রে অ্যাকাউন্টেবল, স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং একটা মোটামুটি একটা স্টেট কাঠামো যেন থাকে। যেটা না হলে আপনি দেখেন আজকে যে ইলেকশনটা হইলো, এই পোস্ট জুলাই এই যে ইলেকশনের মাধ্যমে আমরা সেই ইলেকশনের কমিশনের আন্ডারেও আমরা দেখলাম মাগুরা কাণ্ডের মতো বগুড়া কাণ্ড হয়ে গেল। এমন একটা অবস্থা, আজকে বাচ্চা পোলাপান এসে ভোট দিচ্ছে এবং নেতার মেয়েরা এসে ভোট দিচ্ছে, আমরা অন ক্যামেরায় দেখতে পাচ্ছি। তাহলে আপনি যে স্বচ্ছতার প্রশ্ন করতেছেন, আগামী দিনে ইলেকশন কি হবে সেটা একটা ভেরি মাচ কোয়েশ্চেনেবল। আমরা যদি বলি নিউট্রাল, আমার মনে হয় যথেষ্ট ডক্টর মুজাহিদ যথেষ্ট যৌক্তিক প্রশ্ন তুলেছেন। আমি শুধু ছোট করে আপনার একটা মতামত জানতে চাইতেছিলাম যে আমাদের একজন দর্শকে মতামত করছেন যে 30 দিনের মধ্যে যেহেতু ওই অধ্যাদেশটা পাশ করে ফেলানোর বা নিয়ে নেওয়ার একটা বাধ্যবাধকতা ছিল, সুপ্রিম কোর্ট বিষয়ে এই আলোচনা 30 দিনের মধ্যে হওয়া সম্ভব ছিল কিনা একটু ছোট করে যদি বলেন। রাষ্ট্র চেঞ্জ করার জন্য পলিটিক্যাল উইলটা খুব জরুরি। আপনি কি রকম রাষ্ট্র বিনির্মাণ করতে চান, সেই পলিটিক্যাল উইল যদি স্বচ্ছ থাকে, ইট ইজ পসিবল, ইটস নট এ ইম্পসিবল কোনো ইস্যু ছিল না। কারণ আমরা বিরোধী দল থেকে বলেছি উইল ডু দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমরা আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, জনস্বার্থের জন্য আমরা বিরোধিতা করব। আমরা শত্রুতা বা আমরা বিরোধী দল মানে শত্রুতা এই স্টাইল জায়গা থেকে আমরা দিই না। আমরা রাষ্ট্রকে কোঅপারেটিভলি কিভাবে ভালো বিনির্মাণ করা যায় সে জায়গা থেকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যুক্তি, আর্গুমেন্ট, জনগণের পক্ষে কথা বলতে হবে। তা না হলে এই রাষ্ট্র কখনো ডেমোক্রেটিক স্টেট থাকবে না, এক ওয়ান ওয়ে হয়ে যাবে। যা চাবেন তাই যদি হয়ে যান তাহলে ইউ আর গোইং টু বি দ্য নিউ ফ্যাসিস্ট। সো আমরা এটা আপনি 30 দিনের মধ্যে এটা করা সম্ভব ছিল কিনা সেটা যদি একটু বলেন, আমরা এটা আবার আপনার কাছে আসবো। আপনারা যদি একটু অনুমতি দেন, আপনাদের অনুষ্ঠানটা আজকে একটু লম্বাও করতে চাই, গত মানে 1 ঘন্টা শেষ না করে 20-22 মিনিট। তো আমি তো কোনো কথাই বলি নাই কিন্তু। হ্যাঁ রনিকে কথা বলতে হবে। আমরা একটু জনাব মুজাহিদ এটা একটু মনে রাখেন। আর আমি যে বিষয়টা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম যে সময়টা যথেষ্ট কিনা সুপ্রিম কোর্টের এইটা বদলায় ফেলানোর জন্য। মুজাহিদ কি বলেন, এইটাকে আপনি মনে করেন সময়টা যথেষ্ট ছিল, নাকি এইটা আবার নতুন করে একটা ড্রাফট করে আনাটাই আসলে ভালো হয়েছে? দেখেন, আপনি যদি আগ্রহী এবং পলিটিক্যাল উইল থাকে, আপনি কিন্তু সংসদে বলতে পারতেন যে আমাদের কিছু বিষয় আমরা বাধ্যবাধকতা। আপনি যদি আর্গুমেন্টের জায়গাটা দেখেন যে কেন বাতিল করা হলো, ওনারা শুধু লিখছে, আমার রিপোর্টটা আমার কাছে আছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সুতরাং এটা বাতিল বা আমরা এটা এখন চাচ্ছি না। যদি বিষয়টা আর্গুমেন্টটা এরকম হইতো যে আমরা সংশোধন করে, এটা তো বাতিলের খাতে গেছে ভাই। কিছু কিন্তু দেখেন আপনি সংশোধন সহকারে উত্থাপন। আচ্ছা, আমার মনে তাহলে আবার আপনার কাছে আসি। আপনি মনে করতেছেন যে এইটা আসলে তোলা যাইতো। রনির কাছে এইটার ব্যাপারে আমি একটু মতামত শুনবো। আমার 2-3টা জায়গা আছে রনির কাছে বোঝার জন্য। রনি, আসলেই কিন্তু আমরা আপনার কাছ থেকে বুঝতে চাই, এবং আপনি খুব ভালো করে জানেন যে আমরা কেউই আপনার আসলে শত্রু না, তাহলে সেই জন্য আপনি রাগ হয়েন না। আমি যেইটা বলতে চাই, যে আমার 2 পয়সা হলো, আপনি এলাই বলছেন না যে সচিবদের মধ্যে অনেকে এলাই, তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে থেকে অনেকে এলাই। আমি কিন্তু সত্যি মনে করি এই পুরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিএনপির সবচেয়ে বড় এলাই হচ্ছে জামাতে ইসলামী। এইটা নানা সময়ে নানা আচরণে, আমি শফিকুর রহমান সাহেবের কথা এবং তারেক রহমান সাহেবের কথায় কোনো তফাৎ পাই না। সিরিয়াসলি, সংবিধান ছুঁড়ে ফেরার নিয়ে আপনারা যখন অনেক বড় বড় কথা বললেন, তখন শফিকুর রহমান সাহেব কিন্তু স্পষ্ট বলছেন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে চাই না, আমরা এটার মধ্যে সংস্কারই চাই, এটাকে বজায় রেখে, এটা মাথায় রেখে এটা কাজ করতে চাই। এই কথার সাথে তারেক রহমান সাহেবের কথারও আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। রনির জন্য আমার যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে রনি, আপনি তো একটু ব্যাখ্যা দিবেনই, আলোচনার জন্য ব্যাপারটা একটু টেবিলে তুলে রাখা যাইতো কিনা সেইটা। আরেকটা যদি আপনি একটু কথা বলতেন, সেইটা হলো বিএনপি যেসব নিয়োগ দিচ্ছে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা লজ্জা পেয়ে যেতেছি। মানে কেন জেলা পরিষদগুলিতে, কেন সিটি কর্পোরেশনগুলিতে সব এই লোক নিয়োগ দেওয়া হচ্ছে, কেন বিসিবির মতো একটা কম গুরুত্বপূর্ণ, আমি মনে করি আমার কাছে কোনো গুরুত্ব নাই, তেল নাই, খাবার নাই, চা নাই, পানি নাই, এখন আমি বিসিবিতে কি হইলো না হইলো এটা আমার আধা পয়সার কোনো মানে ইয়া নাই। তামিম ইকবাল হইলো আর বুলবুল ভাইও যেমনি হয়েছে, তামিম এমনি হয়েছে। পার্থক্য, বুলবুল ভাই আমার চেয়ে বয়সে বড় ছিল, তামিম আমার চেয়ে বয়সে ছোট, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ফারুক ভাইও এমনি হয়েছিল। এগুলিলে আমার কোনো
এগুলি নিয়ে আমার কোনো চিন্তাই নাই, কিন্তু ঘটনা দিছে মানে বিএনপি কি বুঝাইতে চায়, মানে 3 জন মন্ত্রীর 3 জন পোলা, তো অমুক সমুকের কি জেলা প্রশাসক পদের লোক পায় না BNP? নাকি কাউরে না, বিশ্বাস করে এটা না? তো ধরেন মানে আপনি না, একটু আগে এটা থেকে হলো যদি বলেন। জি। বিএনপি এটা চরম একটা গর্হিত কাজ করছে। জামাত এনসিপি থেকে নিয়োগ না দিয়া নিরপেক্ষতা ভঙ্গ করছে, এটা প্রচন্ড অন্যায় হয়েছে। দেখেন, এখানে বিএনপি একটা নীতি নিছে, সেটা হলো যেই প্রতিষ্ঠানগুলো 17 মাসে ব্যাপকভাবে নিরপেক্ষ, কোট আনকোট নিরপেক্ষ দ্বারা ব্যাপকভাবে দখল করা হয়েছিল, সেগুলোতে সব বেশিরভাগ জায়গায় একচেটিয়া ভাবে দলীয় লোক দেওয়া হচ্ছে, এবং যেসব জায়গায় দলীয় লোক দেওয়া হচ্ছে সবগুলো ক্ষণস্থায়ী। এই যে আপনি প্রশাসকগুলোর কথা বললেন, এখানে বিএনপির যারা দায়িত্বে আছে তাদের ভেতর থেকে নির্বাচনের দাবি আছে। উদাহরণ হিসেবে শাহাদাত চৌধুরীর কথা বলি, উনি 50 বার নির্বাচনের দাবি জানাইছে কমপক্ষে, অথচ উনি কিন্তু দায়িত্বে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এবং এই যে আপনার এই ক্রিকেট বোর্ডের যে কমিটি, ক্রিকেট বোর্ড নিয়ে আপনার যে অবজারভেশন, এটা আপনার পার্সোনাল অবজারভেশন, কিন্তু অনেকের এটা আবেগের জায়গা, অনেকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। সো কিন্তু আপনার পার্সোনাল বক্তব্যকে আমি রেসপেক্ট করি, এটা আলাদা। কিন্তু আমি নিজে ক্রিকেট ফ্যান, খেলা দেখি। আমি ক্রিকেট ফ্যান, বিসিবির ফ্যান তো না। না, বিসিবি তো গিয়ে খেলে না, ক্রিকেট ফ্যান, বিসিবি তো গিয়ে খেলে না। রাইট। না, সেক্ষেত্রে বাংলাদেশ দল খেলে, বাংলাদেশের প্রতিষ্ঠান, সেটা দিকেও মনোযোগ রাখি আমি আর কি। আমি অত ওইভাবে দেখি না আর কি। যাই হোক, তো এখন এই কমিটিটা কিন্তু একটা অ্যাডহক ভিত্তিক কমিটি হয়েছে, এবং এই কমিটিতে 3 জন আপনার মন্ত্রী বা বিএনপি নেতার ছেলে আছে, কিন্তু পুরা কমিটিটাই কিন্তু নেতার ছেলের কমিটি না, আরো লোকজন আছে। হ্যাঁ, 11 জনের কমিটি, তার মধ্যে মন্ত্রীর ওয়াইফও আছে, কিন্তু আপনার না, মন্ত্রীর ওয়াইফটা আমি বাদ দিতে চাই। আমি বারবার বলি, রাসনা ইমামের কোটায় মানে রাসনা ইমামের কোটায় বিসিবিতে যাইতে হয় নাই। রাসনা ইমাম যথেষ্ট প্রথিতযশা আইনজীবী, মানে তার বাবা, মানে সেটা আমি বলতে চাই না, কিন্তু আপনি আমাকে বলেন নিয়োগের ক্ষেত্রে বিগত আমলে বিসিবিতে, শেষ করি, বিগত আমলে বিসিবিতে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যেই অরাজকতা করছিল, সেগুলো তো এখন আস্তে আস্তে বের হচ্ছে। লম্বা আলাপ করলে পুরো সময় চলে যাবে। ফলে এখন একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, এখানে নির্বাচন হবে। নির্বাচন স্বচ্ছ হয় কিনা তখন আমরা ধরবো, নির্বাচনের মধ্য দিয়ে, স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে আসল প্রক্রিয়া আসে কিনা, তারা আইন লঙ্ঘন করে কিনা, তখন আমরা ক্রিটিক করবো। কিন্তু এখন এই বিএনপি যদি জামাতের লোক দিত, আমি একটা বাতেনি প্রশ্ন করি। বাতেনি প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বিএনপি কে এইটা করবে যে অ্যাডহক কমিটিতে যারা আছে তারা ইলেকশন করতে পারবে না, যেটার ব্যাপারে একবার আলোচনা হয়েছিল, মানে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি, তিনি আর ইলেকশন করবে না, এটা কি হইতে পারে? নাকি তামিম ইকবাল সাহেবকেই নির্বাচনে যাইতে হবে, কষ্ট করে ভোটও পাইতে হবে? না, এটা বিসিবির আইনে কি আছে, আইনে দেখতে হবে বিসিবির। তবে এটা থাকা এগুলি কোনো আইন কানুন দেওয়া হয় না, অ্যাডহক কমিটি, ইলেকশন এগুলো কোনো আইন কানুন, এটা সরকার দিয়া, সরকার কইতেই পারে, এনএসসির মাধ্যমে সরকার কইতেই পারে। আমি বলতে পারি কইতে পারে সরকার এনএসসি দিয়া যে যারা অ্যাডহক কমিটিতে আছে তারা ইলেকশনে অংশগ্রহণ করবে না, কারণ এনএসসির প্রতিনিধি হয়ে, পরিচালক হয়ে পরে সভাপতি হবে। তো এনএসসি যারা অ্যাডহক কমিটিতে থাকবে তাদেরকে পরিচালক নির্বাচিত করবে না, সহজ। এটা একটা ভালো প্রস্তাবনা, এটা হইতে পারে। আপনার কাছে কি মনে হয় বিএনপি করবে এরকম? এটা আমি জানি না করবে কিনা, কিন্তু এটা করলে ভালো হয় যে অলরেডি যারা অ্যাডহক কমিটি আছে তাদের যাও, যেমন যারা এখন অনির্বাচিত ভাবে বিভিন্ন প্রতিনিধি আছে, দায়িত্বে আছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। আমি আমার নীতিগত অবস্থান, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করি এটা উচিত। ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে এইটা না বুঝাইতে আপনি পরে বলবেন। রনি, অন্য প্রসঙ্গগুলিতে গিয়ে আপনি যদি একটু শেষ করেন। আপনি আজকে আপনার সঙ্গে বেশি মানে কথা বলতে হচ্ছে। আরেকটা হলো, দেখেন আপনি যে জায়গাটা বললেন, দেখেন এই যে এতদিন বাজারে কি ছিল, বিএনপি একটা আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। আজকে যখন আওয়ামী লীগের বিষয়ে আইনটা করা হইল, তখন জামাতের আমির দেখবেন তার মনোবেদনা কিন্তু বের হয়ে আসলো, এবং জামাতের অন্যান্য লোকগুলো, বিভিন্ন চট্টগ্রামের, নারায়ণগঞ্জের এমপি পদপ্রার্থীগুলো, তারা কিন্তু বলছে এইভাবে নিষিদ্ধ করা ঠিক না। তারা এখন সর্বদলের, তারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে, নিজেদেরকেও তো অবশ্যই মনে করে। তার মানে কি? তার মানে এখন কিন্তু কেউ রাজুতে আয় বলে ডাক দিচ্ছে না, এখন কিন্তু কেউ আওয়ামী দোসরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না, এখন কিন্তু আওয়ামী দরদি বলে কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। কারণ কি? কারণ এটা জামাতের আমির বলেছে। জামাতের আমির যদি বলে, আওয়ামী লীগের পক্ষে বলে, সেটাও জুলাই বিপ্লব, সেটাও জুলাই চেতনা, এটা আপনাকে মানতে হবে। এটাই হলো নিরপেক্ষতা। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না রনি, আবার একটু বলেন। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না, আবার একটু বলেন তো আর্গুমেন্টটা। আমি একটু বুঝতে যাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশটা আপনার ছিল, বিগত সরকারের আমলে করছিল, সেটা আজকে সংসদে আইন আকারে নেওয়া হয়েছে। নেওয়ার মধ্য দিয়ে কিন্তু জামাতের আমির এইখানে এই বিষয়ে পরে মন্তব্য করেছে যে তারা কোন সব দলের রাজনৈতিক অংশগ্রহণ চায়। অথচ
মে মাসের 25 সালে মে মাসে তারা বলছিল তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দেখার অপেক্ষায় আছে। এটা তো বিশাল খবর, জামায়াতে ইসলামের আমির এটা বলছে নাকি? জি জি, সমস্ত মিডিয়াতে আছে। আচ্ছা, আপনার তো টাইম গ্যাপের কারণে আপনি হয়তো একটু হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি, তাহলে আমার তো আরেকটু ভালো করে পড়তে হবে, কিন্তু আপনি কথা চালা যান, আমি একটু। তো এখন আমাকে বলেন, এখন কিন্তু রাজুতে আয় বলে কোনো মিছিল হচ্ছে না। এই জিনিসটা যদি বিএনপি করতো, হ্যাঁ ধরেন এই জায়গায় জাস্ট বিএনপির জায়গায় জামাত আছে, জামাতের জায়গায় বিএনপি আছে, আপনি বিগত পুরা 17-18 মাস ধরে কি শুনছেন যে বিএনপি আওয়ামী দূষর, আওয়ামী লীগ পুনর্বাসনকারী, হ্যাঁ আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ ইয়ে হয়ে যাবে, নির্বাচনের তো একটা বড় ক্যাম্পেইনিং এর পার্ট ছিল এটা। হ্যাঁ, তো ফলে এই যে ন্যারেটিভের কথা যে আমি বারবার বলি, আপনারা যে থামাইতে চান, ব্যাপারটা বোঝার দরকার আছে। সেটা হলো ফ্যাক্ট, কিন্তু তার উল্টাটা হচ্ছে। তো ফলে এখন এখানে কি হচ্ছে, একটা দল যখন কন্টিনিউ ন্যারেটিভ তৈরি করে, মিথ্যা প্রপাগান্ডা করে, তখন কি হয়, পুরা রাজনৈতিক পরিবেশ বিষয় ওঠে। আমি ধরেন বিরোধিতা করি, আমি ধরেন বিএনপির দালাল, হ্যাঁ, কিন্তু আমার পজিশন হইলো বিএনপি এই যে অধ্যাদেশটা পাশ করলো আইনে, আমি এটা আগেও বিরোধিতা করছি যে কোনো দলকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। আমার ছোটবেলার পজিশন হইলো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা। আমাকে যারা বিএনপির দালাল বলে, আমি কিন্তু বিএনপির এই পজিশনের সাথে ডিসএগ্রি করি। আমার পজিশন আগে যেটা ছিল এখনো সেটাই আছে, কিন্তু বিএনপি সবাই এটাতে খুশি, বেশিরভাগ লোক খুশি, হ্যাঁ জামাত শুধু অখুশি। কিন্তু আমার পজিশন হইলো আওয়ামী লীগ করছে, এটাকে সাংগঠনিকভাবে আপনি বিচারের আওতায় আনতে হবে। এটাকে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ডিল করছে, একইভাবে আপনি আওয়ামী লীগকে জামাতের মতো করে ডিল করলে একই জিনিস হবে, এটা ভাইস ভার্সা হবে, এটা বেইনসাফি হবে। হ্যাঁ, এবং এভরি মোর ভিক্টরি, আমার পজিশন কথাটা শেষ করি, এভরি ভিক্টরি শুড বি মোরাল ভিক্টরি। এখন জামাত এখানে একটা সেম আওয়ামী লীগের রাজনীতি করতেছে, সিপি গ্যাং টু বাসের কেল্লা, হ্যাঁ আনোয়ার টিভি, এই যে ফটো কার্ড, এই যে কাটপিস সাংবাদিকতা, আপনি দেখেন আজকে কিন্তু আপনার কনস্ট্রাকটিভ আলাপের কোনো সুযোগ রাখা হচ্ছে না সমাজে। আগেই আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হবে। আপনার যে পরিমাণ এআই ভিডিও, যে পরিমাণ ফটো কার্ড সরানো হয়, আমি কি বলতেছি এটা তো গুরুত্বপূর্ণ না। তারা এই যে আপনি যদি কথাটা একটু গুছায় শেষ করেন, আমি একটু। হ্যাঁ, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন প্রক্রিয়া, এটা কি করছে, এটা গোটা সমাজের কনস্ট্রাকটিভ রাজনীতি গঠন হওয়ার প্রক্রিয়া নষ্ট করে দিচ্ছে। ফলে যেহেতু প্রপাগান্ডার নির্ভর রাজনীতি হয়ে যাচ্ছে, ফলে বিএনপিকে যে জায়গায় আমরা ধরতে চাই বা ধরা উচিত, সেই জায়গায় আমরা ধরতে পারবো না। কারণ হলো বলবে যে এটাও তো প্রপাগান্ডা। যেমন আজকে নরসিংদীতে শিবিরের এক ছেলে ভুয়া ব্যান্ডেজ মাথায় বেঁধে আসছে, পরে সেটা মানুষ টাইনা খুলছে, পরে পিটাইতে গেছে মানুষ, পরে লোকজন তারে সেভ করে অন্যদিকে নিয়ে গেছে। ফলে এই যে পলিটিক্সটাকে একটা ড্রামার জায়গায় নিয়ে যাওয়া এবং সকাল বিকাল পজিশন চেঞ্জ করা এবং মানুষকে ম্যানিপুলেট করা, ম্যানুভার করা, ইস্যু দিয়ে ইস্যু ডাইভার্ট করা, এটাকে বলে আপনার ফোল্ড বাই র্যান্ডমনেস, একের পর এক র্যান্ডম করে। এটার মধ্য দিয়ে এখানে যে কনস্ট্রাকটিভ রাজনীতির কথা আমরা বলি, সেটা শুধু মুখের বুলি থেকে যাচ্ছে। এটা কাজের মধ্য দিয়ে করার রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি না এখন যারা বিরোধী দল, বরং তারা একটা একই রিয়েকশনারি রাজনীতি করছে। তারা একটা সাবজেক্টিভ ট্রুথে আটকায় আছে, সেখানে তারা অবজেক্টিভ কোনো আলাপের দিয়ে কোনো মনোযোগ দিতে দিচ্ছে না, নিজেরাও দিচ্ছে না। রনি, আপনার বক্তব্য আমরা নিয়ে এখন তর্ক করতে চাই না, কিন্তু আপনার বক্তব্য আপনি মোটামুটি হাজির করেছেন। ডক্টর মুজাহিদ, আপনি কিছু বলতে চাইছিলেন, আপনি 1 মিনিটে কিছু বলেন এই বক্তব্যের প্রেক্ষিতে। সন্ত্রাস বিরোধী আইন করে যেটা আইন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি রনি বলতে চাইছেন যে সেটাতে জামাতের আপত্তি ছিল। জি ধন্যবাদ। 1 নম্বর কথা হলো যে ক্রিকেট বোর্ডের ইন্টারিমের সময় যে কমিটি, সেটা খুবই খারাপ আওয়ামী লীগের। এটা হলো এনসিপি। আমি জাস্ট একটু উদাহরণ দেই, তাবিদ আউয়াল সাহেবের যে ফেডারেশনের কমিটি, সেটা খুবই চমৎকার, খুবই ভালো, কারণ এটা বিএনপির পক্ষে গেছে, তো খুবই চমৎকার, কারণ পুরো ফেডারেশনটা তার আন্ডারে রয়েছে, ওটার কোনো ঝামেলা নেই আর কি। তারপরে আপনার প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আজকে তো আইন পাশ হলো, আপনারা দেখলেন যে প্রায় সারা দেশে 52টা জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন 11টা, এটার কোনো সমস্যা নেই। এবং এটার বৈধতার পক্ষে যত প্রকার ন্যারেটিভ তো ভাই খুব পছন্দ করে, ন্যারেটিভের পক্ষে প্রচুর কথাবার্তা হবে। দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণ হলে কোনো সমস্যা নেই। বিএনপি করছে, বিএনপি ডেমোক্রেটিক গভর্নমেন্ট, 2/3 মেজরিটি, এবং যা করতেছে প্রিন্সিপাল বেস করতেছে, কোনো সমস্যা নাই। সবগুলাই আরেক জিনিস। সেকেন্ড হলো যে আজকে যে সন্ত্রাস বিরোধী আইনের ব্যাপারে বললো আমার সম্মানিত ভাই, ওনার জবানে উনি আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামীফিকেশন, এবং আওয়ামী লীগ যে একটা পার্টি না, আওয়ামী লীগ যে একটা সিন্ডিকেট, আওয়ামী লীগ যে একটা সিস্টেম, আওয়ামী লীগ যে একটা বাটপাড়ির সিন্ডিকেট, এটা আমাদের সম্মানিত আলোচক ভাই উনি নিজেই বলেছেন। এখন আজকে উনি আবার নিজে ওনার পজিশন চেঞ্জ করলেন কেন, সেটাই উনি তো বলেছেন উনি নাকি প্রিন্সিপাল বেসড, উনি নাকি অবস্থান পরিবর্তন করে না। খালেদ ভাই, একই কথা বলছি, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের কথা বলছি, ডিআওয়ামীকরণ করার জন্যই। এটা এই যে ন্যারেটিভ, এই প্রতিবাদ জানাই রাখলাম।
আচ্ছা যেটা আচ্ছা ইয়া যেটা যেটা যেটাকে পার্টি মনে করে না, যেটাকে পার্টি মনে করে না তাকে আবার পার্টি করার ব্যাপারে, না 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 নিষিদ্ধ না না করার না ব্যাপারে ওনার মুজাহিদ আমি মুজাহিদ ভাই মুজাহিদ আমি হ্যাঁ এক আমি খালেদ ভাই, আমি 30 সেকেন্ডে বলি খালেদ ভাই, না রনি আমাকে আপনি একটু- বললে বড় হয়ে আমাকে- যাবে, আমি 30 সেকেন্ডে বলি আপনার না, কথা না, বলি, আপনি 10 বলে বড় হয়ে সেকেন্ড, যাবে, আমি 10 বলি সেকেন্ড। আমি বলি রনি বুঝাতে চান যে আওয়ামী লীগ এত বছর ধরে যেভাবে চলছে সেইটা আওয়ামী লীগ একটা দল হিসেবে পরিচালিত হয় নাই, এক ধরনের মানে কি বলবো এ সেট অফ রুলস নিজেদের কাজে যেটা লাগে সেটা দিয়ে পরিচালিত হয়েছে। উনি তার মানে হচ্ছে উনি উনি ডি আওয়ামীলাইজেশন বলতে ওইগুলিরও আসলে ডি আওয়ামী আমি ভাই পুরো হ্যাঁ মানে পুরো ওইটারও উনি আওয়ামীফিকেশন রিকনসিলিয়েশন চান, নফস্তানিয়াত ওইটার বলি। রিকনসিলিয়েশন আওয়ামী আমি লীগকে একটা আমি- নফস্তানিয়াত বলি আমি, আমি আমার বলি পজিশন ভাই একই আছে। হ্যাঁ। ওকে এই যে ফাইন, থ্যাংক ডিফেম ইউ। করা, এই যে আমি ডিফেম আমি করা, এটা করবেন না দয়া করে, এটা আচ্ছা আপনারা আচ্ছা প্রত্যেকটা ঠিক আচ্ছা জায়গায় ঠিক করেন। আছে আচ্ছা ঠিক আছে ইয়া বলুক আপনি তো ভাই জি, কথাই বলতে দিচ্ছেন জি না। জি জি যদি আতিক এরকম মুজাহিদ বলেন, হয়, আতিক মুজাহিদ বলেন, আমি তো আপনাকে বলেন বলেন প্লিজ আমি বলেন 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 কথা বলতে আমি জি বলি বলেন বলেন তো, জি আপনি যে আওয়ামী লীগের কারণে, যে দলীয়করণের কারণে আজকেও কিন্তু আপনারা দেখছেন আমাদের পুলিশ কর্মকর্তা জয় বাংলা স্লোগান দিচ্ছে বিচারকদের রায় পাওয়ার পরে। ক্যান ইউ ইমাজিন একটা পুলিশ কর্মকর্তা যে ফাঁসি রায় পাওয়ার পরে সে মানে না, আবার জয় বাংলা না স্লোগান তারে তো আর কি আপনি পুলিশ টাইপের- কর্মকর্তা বলবেন না, সে তো একটা আসামি, আপনি আমি পুলিশ বলি- কর্মকর্তা করে সেন্সিটাইজ কেন আমি- করতেছেন? আমি- না, সে তো আমি একটা বলি অভিযুক্ত, তাহলে- এখন সে আমি বলি, আওয়ামী লীগের এখন পুলিশ আমি- কর্মকর্তারা আপনি ফাঁসি দিবেন, সে জয় বাংলা বলতে পারবে না, এগুলি কি কথা? আমি জয় বাংলা আমি জয় বাংলা বলতে পারবেন তা বলি নাই। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে জি যে কি পরিমাণ একটা ইনস্টিটিউশন গুলোকে দলীয়করণ হওয়ার কারণে এইরকম একটা ফেসিস স্ট্রাকচার ডেভেলপ হয়েছে কালচারালি, এডুকেশনালি এবং সব মিলায়। এটার কারণটা ইন দ্য নেম অফ কনস্টিটিউশন, ইন দ্য নেম অফ রুলস, ইন দ্য নেম অফ দ্য সিস্টেম। এই কনস্টিটিউশনটাই আগে ছিল, এইরকম প্রতিষ্ঠান আগে ছিল, এইরকম নির্বাচন কমিশন ছিল, এইরকম রিক্রুটমেন্ট স্টাইল ছিল। এখন আমরা যে জায়গাগুলোতে বাধা দিতে গেলাম সেই জায়গাগুলোতে বাধা দিতে গেলে এখন জামাত এনসিপির প্রস্তাবনা হয়ে যাচ্ছে, নিরপেক্ষ প্রস্তাবনা হচ্ছে না, রাষ্ট্রের জন্য পুনর্গঠনের প্রস্তাবনা হচ্ছে না, কারণ এটা বিএনপির বিপক্ষে যাচ্ছে। কারণ বিএনপি তার হোল স্ট্রাকচারের পাওয়ার দরকার হয়ে গেছে। তো সেই জায়গা থেকেই বাফুফে যখন ওকে হয়ে যায়, আর হচ্ছে যখন আমিনুল ইসলাম বুলবুলের মতো কোনো পরিবারতান্ত্রিক কোনো ধরনের ডিরেক্টর ছিল না, এখন হচ্ছে পরিবারতান্ত্রিক ডিরেক্টর হইলো কে, যেহেতু ওখানে নতুন করে চেঞ্জ করতে হবে, আনতে হবে, ওনাদের সবকিছু আয়ত্ত আনতে হবে, দলীয়করণ, এটা সব বৈধতা উৎপাদন করার জন্য যা ব্যাখ্যা রয়েছে সেগুলো করতে হবে। এই জায়গাটা থেকে আমার কোশ্চেন জায়গা ছিল যে রাষ্ট্রটাকে রাষ্ট্রের মতো করে চলতে গেলে আমি ওনাদের যে দফায় দফায় কথা বলতেছে, আমার কাছে ওনাদের এই ইস্তিহারটা রয়েছে, এখানে বলছে মেরিটোক্রেসিটাকে আমরা কি করব, প্রমোট করব। তাহলে আমি জানি না এই যে মন্ত্রীদের ছেলে এবং আপনি রাস্তায় ইমাম সাহেবকে না না সম্মানিত বলেন যে ধরেন ওনার ধরেন মেধা- আমি একটা কথা বলি আতিক মুজাহিদ, আমি একটা কথা বলি, হ্যাঁ, এই যে বিসিবি বলেন অন্যান্য হ্যাঁ। জায়গায় বলেন এগুলিতে মন্ত্রীরা ছেলেরা যাক সেইখানের কোনো কথা নাই। আপনাদের সরকারের সময় আমরা দেখছি যে লোকজন আমাদের সরকার হ্যাঁ যেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তো আমার মানতে হবে, নোবেল প্রাইজ পাইছে তার কথা তো মানতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তো আমি মানবো, তার নিয়োগ করা ডক্টর সরকার ইউনূস তার কথা এনসিপি কাউকে নিয়োগ দেয় নাই, অভ্যুত্থানের পরবর্তী সব দল মিলে এটা একটা ছাত্র গণ অভ্যুত্থানের পক্ষ থেকে নিয়োগ ডক্টর দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূস বলছে ছাত্ররা আমাকে নিয়োগ আপনার- দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার ছাত্ররা- সময় ছাত্র নেতার সাথে কথা বলছে বইলা, তারপর আবার ক্ষমতা থাকছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিদেশে গেছে তখন দুইটা ছাত্র নেতাকেই নিয়ে গেছে সঙ্গে করে, অন্য ছাত্র নেতা দুইটা একদম- বড় পলিটিক্যাল পার্টি বাদে। তখনও এনসিপির ব্যাপারটা এরকম না যে এনসিপির দুইজনকে নিতে হবে, তাই না? ছাত্র নেতাদের মধ্যে একজন তো অল্টারনেটিভস তৈরি করছে এবং ওপেন ফর পার্টি, এনি পার্টিতে জয়েন করতে পারে। কেউ যদি বিএনপিতে জয়েন করে, আপনি কি বলবেন যে বিএনপির এইভাবে আর্গুমেন্টের স্টাইলটা না যে আমাদের এই পার্টি আমাদের পক্ষে, এরকম না। এখন ইস্যুটা ছিল যে রাষ্ট্রে যেগুলো হয়েছিল সবগুলো কিন্তু বিএনপির সাথে কনসাল্ট করেছে এবং বিএনপি পদে পদে বলেছে, বিএনপি তো রাষ্ট্রপতির সাথে কথা বলেছে যে রাষ্ট্রপতিকে কি করবে না করবে, রাষ্ট্রপতিকে রেখে দিয়েছে, ওনারা বলছে আপনি থাকেন আমরা ব্যবস্থা করতেছি, কত কথাই তো আমরা শুনতে পাচ্ছি। আপনারা কি করেছেন? এবং ইদানিং আপনারা কি করেছেন? ধরেন এনসিপি কি করেছে? লাস্ট করি, এনসিপি শেষ কি করি করেছে? ভাই, আপনার এনসিপি কি করেছে? আপনার কথা আমি শুনবো। জি। লাস্ট কথা বলি, আপনি গতদিন সংসদে পার্লামেন্টে আমাদের প্রতিমন্ত্রী কি বললেন, শাহ আলম সাহেব, যে 3টা ট্রফি নেওয়া হয়েছে, সে ট্রফিটা লন্ডনে গিয়ে দিয়ে আসা হয়েছে, চ্যাম্পিয়ন করা হয়েছে, ওখান থেকে ডেট নিয়ে আসা হয়েছে। ডক্টর ইউনূস সাহেব গিয়ে লন্ডনে ডেট নিয়ে আসছে ইলেকশন কবে হবে। ক্যান ইউ ইমাজিন, একটা রাষ্ট্রের সিটিং প্রধান উনি গিয়ে একজন দলীয় প্রধান এমনিতে ভায়োলেশন করেছেন রাষ্ট্রের সিস্টেম অনুযায়ী, প্রোটোকল সিস্টেম অনুযায়ী, এবং তার মানে হচ্ছে পুরো ফুল গভর্নমেন্টটা বিএনপি দ্বারা পরিচালিত ছিল এবং বিএনপি কে ক্ষমতা দেওয়ার জন্য যা মেকানিজম সব করা হয়েছে। আমি তো এই আর্গুমেন্ট করতে পারবো আপনার, কারণ ওনাদের আর্গুমেন্ট দেখেই এটা প্রমাণ করে যে ওনারা ট্রফিটা হাতে দিয়ে আসছে, মানে কি ওনাদের ক্ষমতায় দেওয়া হয়েছে। এবং আপনার রেজওয়ানা উপদেষ্টা সাহেবের একটা কথা তো প্রচন্ড রকম ভাবে আপত্তিকর হয়েছিল যে আমরা যেন কোনো ওনাদের মৌলবাদী শক্তি ক্ষমতা আসতে না পারে, তার জন্য যা যা করা তাই করেছি। তার মানে রাষ্ট্রের বা মানুষের যে ম্যান্ডেট বা ডিরেক্ট পাওয়ার সেটাকে তো স্টপ করে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো আর্গুমেন্ট আমরা করতে পারবো, কিন্তু আমি সে জায়গায় যাব না।
আমার কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা আসলে এইরকম কোন জায়গায় দেখতে চাই, দলীয়করণের জায়গা থেকে, নাকি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রাষ্ট্র যেখানে সবার জন্য মিনিমাম একটা জিনিস সুবিধা পাওয়া যাবে। তা না হলে এই দলীয়করণের সাইকেল, মারামারি সাইকেল করে করে বাংলাদেশটাকে 53-54 বছর আমি যা আছে একদম এরকমই থাকবে। আমি এক্স্যাক্টলি আমি একদম একমত ডক্টর আতিক মুজাহিদের সঙ্গে। তো ডক্টর আতিক মুজাহিদ, আপনি যদি আপনার বক্তব্য তো আমার মনে হয় মোটামুটি শেষ, তো সেই জন্য আমি পরবর্তী প্রসঙ্গে যাই, একটু দর্শকদের কথা বলি এবং দর্শকদের কাছে যে বিষয়গুলি নিয়ে আসছিলাম সেগুলি কথা বলি। একজন দর্শক, ওনার নাম রাজু আহমেদ রাজান, উনি বলেছেন, খালেদ মহিউদ্দিন ভাই, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে ভোট দেন না কি জন্য? ভোট না দিলে কি নাগরিকত্ব থাকে? প্লিজ উত্তর দিবেন। আমি বাংলাদেশের নাগরিক বটেই, আমি বাংলাদেশে থাকলেও আমি ভোট দিই না। আমি ভোট না দেওয়া কোনো ফৌজদারি অপরাধ না, এবং আমি কাউকে বলি না যে আপনি আমার মতো করে ভোট দিয়েন না, এটা আমার কোনো আহ্বান না। আমি ভোট দেন, এটা আমার ইচ্ছা। এবং এইটাতে যদি আপনার মনে হয় যে আমার বিরুদ্ধে মামলা করা দরকার বা কোনো আইনের আশ্রয় নেওয়া দরকার, আপনি নিতে পারেন। আমি চেক করে দিচ্ছি, ভোট না দেওয়া কোনো ফৌজদারি অপরাধ না। থ্যাংক ইউ। এর মধ্যে হইলো যে নিজে এখনো বিসিবির বৈধ সভাপতি, আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, আর তামিমের কমিটি অবৈধ এমন দাবি করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 83% দর্শক মনে করছেন এই অবস্থান সঠিক, শতকরা 17% মনে করছেন যে এই অবস্থা সঠিক না। 24,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। আমরা 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 প্রায় শেষ প্রসঙ্গে চলে এসেছি। আমরা যদি রনি, জনাব রেজাউল করিম রনি, আপনাকে দিয়ে শুরু করি, আর জনাব আতিক মুজাহিদ আপনি যদি শেষ করেন, আমরা যদি 2 মিনিট করে শুনি, পরে যদি অন্য কোনো কিছু বলার থাকে, আমরা যেহেতু আপনার কাছে একটু সময় বাড়াই নিছি, তখন কথা বলতে পারবো, কিন্তু এই প্রসঙ্গে যদি আপনার একটা 2 মিনিট করে বলেন। আমি একটু ভবিষ্যতের কথা জানতে চাই জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে কি মনে হয়? জনাব আতিক মুজাহিদ তার শেষ কথায় একটা আশা প্রকাশ করেছেন, আসলে পুরো আলোচনাতেই তিনি একটা আশাই বারবার প্রকাশ করতেছিলেন, সেটা নানা রকমভাবে, যে দেশে যাতে, রাষ্ট্রে যাতে তার প্রতিষ্ঠানগুলি ঠিকঠাক হয়, প্রতিষ্ঠানগুলিতে যাতে আসলে মেধার ভিত্তিতে আসে, বৈষম্যের ভিত্তিতে না, দলের ভিত্তিতে না, পরিবারের ভিত্তিতে না। এরকমটা আপনি কি মনে করেন বিএনপিও চায় কিনা, এবং বিএনপি চাইলে এটা আসলে পসিবল কিনা? আমি একই প্রশ্ন আতিক মুজাহিদের কাছে একটু করে রাখি। আমার কাছে মনে হয়, আমি আবারও বলি, আমি জামায়াতে ইসলামীকে বিএনপির সবচেয়ে বড় অ্যালাই মনে করি, এবং আমি মনে করি এই সংসদে বা সংসদের বাইরে ইলেকশনে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটাকে বলা হচ্ছে যে ইলেকশনের ডেট নিয়ে আসা লন্ডনে গিয়ে, এই পুরো ব্যাপারটাই আসলে জামাত ইসলামের প্রেসক্রিপশনে বা জামাত ইসলামের পাশে রেখে এটা করা হয়েছে। এবং আমরা যা কিছু দেখি সেটার মধ্যে জামাত ইসলামীরও প্রায় কাছাকাছি রকম সমান স্টেক রয়েছে, যে ইয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বিরোধী দল এবং এনসিপিও সেই একই রকমভাবে এটা চায় কিনা, প্রতিষ্ঠান গড়ে উঠুক, নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় কাঠামোগুলো কাজ করুক। আমরা প্রথমে রনিকে শুনি, পরে আমরা মুজাহিদকে শুনবো। না, আপনি যেটা বললেন এটার পক্ষে যদি আপনার কোনো প্রমাণ থাকে, প্রমাণ দিলে ভালো হইতো। কারণ জামাত যেভাবে বিএনপিকে ডিফেম করছে, জামাত যে রাজনীতিটা করছে, সে কিন্তু বিএনপি কত খারাপ আর সে কত ভালো এই রাজনীতি করছে, সে কিন্তু বলছে না যে সে নিজ গুণে কতটা ভালো। ফলে জামাতের কিন্তু বেসিক্যালি কোনো রাজনীতি নাই, তার একটাই রাজনীতি হলো বিএনপি খারাপ। এখন বিএনপি খারাপ এটা প্রমাণ করা যদি কারো রাজনীতি থাকে, সে আবার বিএনপির এলাই হয় কেমনে আমি জানি না। আমি ফান্ডামেন্টালি, এখন আপনি যদি আমার প্রশ্নটা করছেন, আমি ফান্ডামেন্টালি 2-4টা জিনিস বলি। ফান্ডামেন্টালি 2-4টা জিনিসের মধ্যে থেকে আমি তো অনেকে, আমি ইলেকশনের সময় বাংলাদেশে ছিলাম। আমি শেষ করি খালেদ ভাই, ঠিক আছে, শেষ করি, তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে, মনে হয় সুবিধা হবে। কিন্তু ন্যাচারালি যেহেতু জামাত এন্টি নেশন প্রো এস্টাবলিশড পলিটিক্স করে, ফলে যে দলই ক্ষমতায় থাকুক, ক্ষমতায় তার স্টেক লাগবেই। সেটা একটা ফ্যাসিস্ট সরকার হোক, একটা গণতান্ত্রিক সরকার হোক, হ্যাঁ, একটা অবৈধ সরকার হোক, যে সরকারই হোক, যেহেতু তারা ক্যাডার ভিত্তিক প্রো এস্টাবলিশ রাজনীতি করে। যেমন আজকে জামাতের আমির যিনি, উনি কিন্তু জাসদের রাজনীতি করতো। জাসদের রাজনীতি উনি সমাজতন্ত্র, আপনার লেলিনকে ভালোবাসা করতো, মার্কস মাওকে ভালোবাসা করতো। নো, পার্ট অফ ট্যাকটিস। তাদের কাছে নীতির চেয়ে কৌশল বড়, এই জন্যই তাদেরকে বলা হয় মুনাফিক। হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল। আমি একটু প্রতিবাদ জানা রাখলাম শফিক ভাইকে, আমি চিনি, আমি একটু প্রতিবাদ জানা রাখলাম শফিক ভাইকে। আমি যেহেতু শফিক ভাইয়ের নাম বলে বলছেন, শফিক ভাই যখন জাসদ করতেন, শফিক ভাই যখন জাসদ করতেন তখন জাসদের আদর্শে বিশ্বাস করেই করতেন। এখন যখন জামাত ইসলামী করেন, জামাত ইসলামের আদর্শ বিশ্বাস করেই করেন। এটা এখনো মনে হয়, যখন এই যে সাবেক 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 ছাত্রলীগ ক্যাডাররা এখন যখন শিবির নেতা হিসেবে হাজির হচ্ছে, হ্যাঁ, আপনার পরিস্থিতি পরে যখন 2 দিন পরে তারা যখন আওয়ামী লীগ যদি আবার কখনো ফিরে আসে, তখন তারা বলবে তারা আওয়ামী লীগ বিশ্বাস করে করছিল। ব্যাপারটা একই না মনে হয়, একদমই এরকম। ক্যাডার ভিত্তিক রাজনীতি অলওয়েজ এইভাবে ফাংশন করে। এটা পলিটিক্যাল সায়েন্স দিয়ে আমি আপনাকে এটা লম্বা আর্গুমেন্ট করতে পারবো। এখন ওই জায়গায় যাচ্ছি না, আমি যেই পয়েন্টের মধ্যে আসতে চাচ্ছিলাম। ফলে এইটা আপনি যেটা বললেন, এই আলাপটা বাজারে আসছে যে বিএনপি, জামাত, এনসিপি
একটা কোয়ালিশনের মধ্য দিয়ে এনসিপি না, এনসিপি না, জামায়াত ইসলামী এবং বিএনপি, এনসিপি এনসিপি যেহেতু না, পার্ট, এনসিপি না, না না এনসিপি তো, এনসিপি এনসিপি না। এখন আলাদা তো বোঝাই যাচ্ছে না যেহেতু জামাতের সাথে আছে। না। তো ফলে বিএনপি এবং জামাত বিএনপি জামাত পার্ট, ওইটা আমি হ্যাঁ, পরে BNP আমার জামাত ওইটা হ্যাঁ, আমি আমার পরে একটা তর্কটা একটা যুক্তিটা দিব না। হ্যাঁ ঐক্যের মধ্য দিয়ে তারা একটা পাতানো খেলা ঝগড়ার মধ্য দিয়ে ইয়ে করে রাখে আওয়ামী লীগের স্পেসটা যাতে নাই হয়ে যায় ইয়ে করার মধ্য দিয়ে, হ্যাঁ তারা আপনার একটা 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 পলিটিক্যাল ড্রামার মধ্যে রাখছে, একটা থিয়েটারের মধ্যে রাখছে। অ্যাবসলিউটলি নট। এখানে এখানে জামাত, এখানে আওয়ামী লীগ যতক্ষণ রেলিভেন্ট জামাত ততক্ষণ রেলিভেন্ট, বা এখানে জামাত যতক্ষণ রেলিভেন্ট ততক্ষণ আওয়ামী লীগ রেলিভেন্ট। এটা আওয়ামী লীগই থাকতে হবে নট নেসেসারি। আমি যে কথাটা বলি নাই, যেটা আমার ভাই ন্যারেটিভ আকারে বলার চেষ্টা করলো, আওয়ামী লীগ একটা নফসানিয়াত, এটা আমি সবসময় বলছি। আওয়ামী লীগ একটা কাল্টিজম, এটা আপনি যে কোনো দলের মধ্যে থেকে চর্চা করতে পারেন, আপনি এটা এনসিপি হইয়া বিএনপি হইয়া জামাত হইয়া চর্চা করতে পারেন। আমার এটা একদম ফান্ডামেন্টাল পজিশন, বড় মানে অনেক আগের থেকে। তো ফলে জামাত এখানে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে ফেরত আসার দরকার নেই, জামাতই যথেষ্ট। তাহলে আপনি যেটা বলতেছেন এখানে বিএনপির সমস্যাটা কি? বিএনপির সমস্যা হলো বিএনপি চাইলেও কোনোদিন জামাত আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, কারণ বিএনপি হলো একটা সব দল সব মতের একটা পার্টি, বিভিন্ন রকমের মতের লোক এখানে দেখবেন। কবে থেকে পারবে না? ডান আছে, কবে থেকে পারবে না? কবে থেকে পারবে? কখনোই পারবে না। 2001 পারে নাই, 2001 পারে নাই, কখনোই পারে নাই, পারে নাই, কখনোই পারে নাই। 2001 পারলে 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 ক্ষমতায় থাকতো, পারলে 15 বছর ক্ষমতায় থাকতো, 15 বছর ক্ষমতায় ছিল, থাকতে পারছে। মানে বিএনপি ক্ষমতায় 15 থাকতে পারছে বছর, আওয়ামী লীগের 15 মতো। বছর ক্ষমতায় থাকা কি মানে জামাতে ইসলামীর সঙ্গে থাকলে 15 বছর ক্ষমতায় থাকতে পারা যায়, এটা হচ্ছে আরজা নাকি? না না, জামাত ইসলামের সাথে না, একটা ফ্যাসিস্ট ইডিওলজির মধ্যে থাকলে ক্ষমতা জনগণকে উপেক্ষা করে 15 বছর টানা যায়। তাহলে তার প্রয়োজনে যারে দরকার তারে রাখবেন। জামাতের দরকার হলে জামাত, আর জামাত কার সাথে ছিল না? জামাত আওয়ামী লীগের সাথে ছিল, 86-তে এরশাদের সাথে ছিল, সবার সাথেই ছিল, বিএনপির সাথে ছিল, সবার সাথেই ছিল। এটা তো একটা প্রো এস্টাবলিশমেন্ট পার্টি। কিন্তু জামাত প্রো এস্টাবলিশমেন্ট, এটা বুঝতে হবে। জামাতের সঙ্গে রাজনীতি করতে পারবে না কেন? পারছে তো আগে, এখন পারবে না। পারছে কি? রাজনীতি করে কি এক হয়ে গেছিল? এই যে একদম এক হয়ে গেছিল, একদম এক হয়ে গেছিল। আজকে তাহলে এই অবস্থা কেন? আজকে এরকম মুখোমুখি কেন? আজকে জায়গায় জায়গায় মারামারি হচ্ছে কেন? এটা আমার কৌতূহল, এটা আমার কৌতূহল। হ্যাঁ, আওয়ামী লীগ কৌতূহল, থাকলে, এই যে দেখেন। আওয়ামী লীগ আবার এটা আবার কিউরিওসিটি। আমি তো আপনার মতো জানি না, জানবো কেমনে? এটা আমার কিউরিওসিটি আছে, এটা কেন এটা এক হয়েছে। না, ডেফিনেটলি কিউরিওসিটি থাকা ভালো, কিন্তু আমি বলতেছি এটা কোনোদিনও এক ছিল না। কারণ খালেদা জিয়া বারবার বলছে যে এরা পিছন থেকে ছুরি মারে। 8-এর নির্বাচনে আমি খালেদা জিয়ার পিছনে দিয়ে ছুরি মারে আমি সারা জীবনে শুনি নাই। রনি এটা কোথায় বলছে জামাত ইসলামী বিএনপির পিছনে ছুরি মারে? আমি আপনাকে বক্তব্যটা পাঠাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তার হ্যাঁ সেটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তার জনসভার বক্তব্য, হ্যাঁ জনসভা তো আপনি এদেরকে পাঠায়েন তো, বিশ্বাস করা যায় না। পাঠায়েন তো। হ্যাঁ, এদেরকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এটা হলো আপনার যখন জামাত আওয়ামী লীগ একসাথে মিলে আন্দোলন করতেছিল তখন জনসভায় খালেদা জিয়ার বক্তব্য। হ্যাঁ, এটা হলো জনসভা কোন সালে? 96 যখন তারা আওয়ামী লীগের সাথে আন্দোলনে নামলো। 96-তে যখন আওয়ামী লীগের সাথে আন্দোলন নামলো, সেটা তো একটা ডিফারেন্ট কাহিনী। আচ্ছা যাই হোক রনি, আপনি কথা শেষ করেন, আমরা একটু জায়গা শেষ করি। ফলে এখন আমি আপনার এই পয়েন্টের সাথে এগ্রি করতে পারছি না বিনয়ের সাথে, এই কারণে যে জামাতের একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পলিটিক্স, আর বিএনপি হলো একটা টোটালি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে। কোনো মতাদর্শীপন্থী তার পজিশন নেই, কোনো কাল্টিজম নেই। এবং আপনি আজকে দেখেন যে কোনো বিষয়ে প্রোপাগান্ডা বলেন, ন্যারেটিভ বলেন, বিএনপি কোথায়? বিএনপি কিন্তু কোথাও নাই। দ্যাটস ওয়াই আমাকে বিএনপির পক্ষে ডিফেন্ড করতে হচ্ছে। কেন? কালচারালি, ফিলোসফিক্যালি বাংলাদেশ পন্থার প্রতিনিধিত্বকারী দলটাকে আন্ডারমাইন করা হয়। আপনার কথা আমার বুঝতে হইলে আমাকে এটা যেহেতু মজলুম, এই জন্য এটার পক্ষে আমাকে দাঁড়াইতে হয়েছে। এই যে পলিটিক্সটার পক্ষে, বিএনপি না, এই পলিটিক্সটা না বিএনপি দলের মধ্যে বিএনপি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে না আপনি বললেন, তাহলে বিএনপি রাজনীতিটা করে মূল্যবোধ ভিত্তিক নট মতাদর্শ। আচ্ছা, মূল্যবোধ আর মতাদর্শের মধ্যে পার্থক্য কি? আপনি দুইটা শব্দ বললেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। মূল্যবোধ এবং বুঝাই দিকটু আমি একটু আপনার সাথে কথা বলবো। মূল্যবোধ এবং মতাদর্শের মধ্যে পার্থক্য হলো, যারা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে তারা একটা সিঙ্গুলার মূল্যবোধকে প্রাধান্য দেয় না, তারা ভ্যালু প্লুরালিটি করে, তারা বিভিন্ন মূল্যবোধের মধ্যে ইনসাফ করে। যে কারণে তারেক রহমানকে বলতে হয় যারা ভোট দিয়েছেন এবং দেন নাই সবার সকল প্রধানমন্ত্রী বলে ভাই এটা সকল প্রধানমন্ত্রী আমার মনে হয় না, এটা হাসিনাও বলছে, শেখ হাসিনাও বলছে, বলা এবং করা, শেখ হাসিনাও বলছে, বলা এবং করে কিনা তা যায় না। এখন বলা এবং বলা এবং করা আমি কিরকম দেখি রনি, আমি বলি শেখ হাসিনার ক্ষেত্রেও দেখছি যে আমি সব মানুষের প্রধানমন্ত্রী বলে খালি আত্মীয় স্বজনদের নিয়োগ দিতেছে, আর তারেক সাহেবরেও দেখতেছি সব মানুষের প্রধানমন্ত্রী কয়া সবার আগে বাংলাদেশ কয়া খালি বিএনপি লোকদের নিয়োগ দিতেছে সব দিকে। আপনি একটু নিজেই বললেন এই সরকারে
হ্যাঁ এত পার্সেন্ট বিগত সরকারের লোক আছে, গুরুত্বপূর্ণ পদে জামাত এনসিপির সমর্থিত লোক ওরা আছে, তো আবার এখন ওরা তো বলতেছেন বিএনপির লোক নিজেদের- ছিল, ওরা তো বিএনপির লোক ছিল। এই যে ষড়যন্ত্র তত্ত্বে চলে আসছেন আপনি, হ্যাঁ, ওটা তার মানে আর- আপনার আমি কথাই বলছি কন্ট্রাডিক্ট করছে, আর কত তো আসবে? আপনার কথাই কন্ট্রাডিক্ট করছে ভাই তাহলে হ্যাঁ। এখানে। হ্যাঁ। আপনি একটু আগে বলতেছিলেন যে এগুলো বিগত সরকারের হ্যাঁ জামাত এনসিপির লোক, আমি তো- আর এখন বলতেছেন তারেক রহমান সব বিএনপি নিজেদের লোকজনকে নিয়োগ দিচ্ছে, নিজের পরিবারের না, না, লোকজনকে আমি নিয়োগ এরকম দিচ্ছে। আমার কোনটা আমার- বিশ্বাস করব? আমার মনে হয় যে আমি কোনটা বিশ্বাস এরকমটা করব? বলি না, আমার মনে হয় যে আমি এরকমটা বলি না। আমার কাছে আমার মনে হয় আমি আপনি- প্রশ্নটা আপনি- করছিলাম, আপনার মনে আছে আমি ভাই। প্রশ্নটা করছিলাম, আমি প্রশ্নটা করছিলাম যে আপনি বলতেছেন যে সবে জামাত এনসিপির লোক ছিল গত সরকারে, কিন্তু আমি তো দেখতেছি গুরুত্বপূর্ণ সবগুলি লোককে নিয়ে আসছে বিএনপি। তাহলে মানে কি আপনার এই যে বিএনপি, আপনার বিএনপি নিয়ে আসছে এবং এই লোকগুলোকে, এই যে ধরেন খলিল সাহেবের কথা বলেন, এই খলিল সাহেবের প্রতিবাদ যখন বিএনপি করছে, জামাত এনসিপি তাকে রক্ষা করার জন্য দাঁড়াইছে না? হ্যাঁ। তার মানে জামাত এনসিপির লোককে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসছে বিএনপি, তাহলে সব পরিবারের লোক কোথায় আছে? তারপরে জামাত এনসিপি না, জামাত PIB, এনসিপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শেষ করেন, আপনি শেষ করেন, আপনি শেষ PIB, করেন। বাংলা একাডেমি, এগুলো থেকে বিএনপি এখনো তার লোক। আরেকটা হলো আমার বক্তব্য হলো বিএনপি তার সমস্ত জায়গায় দলীয় লোক না দিয়ে যদি নিরপেক্ষতার নামে এনজিও, এনসিপি ঘেঁষা বা নিরপেক্ষভাবে জামাতপন্থী মানে এরকম বাংলাদেশে- লোক দেয়, তাহলে কি বাংলাদেশে- নিরপেক্ষতার সংজ্ঞাটা কি বাংলাদেশে? ও না, বলে আপনি- বাংলাদেশে আপনি যেটা সবাই ঠিক করে দিলেন- ক্ষমতা ঘেঁষা। আপনি যেটা ঠিক করে না, দিলেন আমার সেটা ঠিক করে- নিরপেক্ষ। আপনি না, যেটা না, ঠিক করে দিলেন- আমার ঠিক করে দেওয়াটা হইলো সবাই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করবে, যখন যে দায়িত্বে যাবে সে জনগণের কাছে স্বচ্ছ জবাবদিহিতা এবং প্রফেশনালিটি মেনটেন করে দায়িত্ব পালন করবে। রনি, আপনাকে কিন্তু অনেক নিরপেক্ষ থাইকা, হ্যাঁ। গুপ্তভাবে থাইকা জনগণের স্বার্থ বিরোধী হয়ে একটা ইডিওসেন্ট্রিক ক্যাডার ভিত্তিক হ্যাঁ একটা সংঘতান্ত্রিক রাজনীতিকে সুবিধা দেওয়া, এটা বরং ডেঞ্জারাস। দেন দলীয় লোক দিয়ে যদি আপনি স্বচ্ছতার সহিত জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, এটা Okay. আমি বেশি প্রেফার করি তথাকথিত নিরপেক্ষতা। ওকে, আতিক মুজাহিদের একটু শুনি, আতিক মুজাহিদের কাছে একটু শেষ কথা শুনি। এই যে বিভিন্ন জায়গায়, এর মধ্যে থেকে একজন দর্শক ওনারা মা 92 খালেদ মহিউদ্দিন সবসময় জামাতের প্রতি সিম্প্যাথাইজড ক্যারেক্টার প্লে করে, সহানুভূতির ক্যারেক্টার প্লে করে, সে নিজেও একটা গুপ্ত বা ধুরন্ধর। বাহ। এরপরে আবার আরেকটা না পড়ার ইয়া পাইতেছি না, সেটা হচ্ছে জুলাই ফিরে 24 খালেদ ভাই জামাতকে বিএনপির অ্যালাই মনে করেন বলে আপনি কি নতুন কোনো ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন কাউকে সুবিধা দিতে? হ্যাং অন এ সেকেন্ড আতিক মুজাহিদ, আমি একটু বলি যে কোন জায়গায় আমি জামাত বিএনপিকে এক জায়গায় মনে করি। আমি সবসময় দেখেছি গত ইলেকশন শুরু হওয়ার আগ থেকে, মানে অক্টোবর 2025 থেকে যখনই জামাত এবং বিএনপি পরস্পর লগারহেড বা বিপরীতমুখী অবস্থান নিয়েছে, তখনই আমি দেখেছি যে কিছু কিছু ব্যাপারে তারা আসলে একমত। ইলেকশনের ব্যাপারে তারা একমত হয়েছে, ইলেকশনের রেজাল্টে কোথায় কারচুপি হয়েছে কোথায় কারচুপি হয় নাই, ইঞ্জিনিয়ারিং কোথায় হয়েছে হয় নাই, সেই ব্যাপারে তারা একমত হয়ে তারা পরস্পরকে ফুল দিছে, শুভেচ্ছা জানাইছে, ভালো করছে। যখন সংবিধান ছুঁড়ে ফেলার প্রশ্ন আসছে তখন শফিকুর রহমান বলছেন যে না, আমরা ছুঁড়ে ফেলতে চাই নাই, তারেক রহমানের অবস্থানে আমাদের অবস্থান। বিভিন্ন জায়গায় যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন, সচিব থেকে শুরু করে অন্যান্য জায়গায়, তাদেরকে আমার বন্ধুরাই অনেকে বলতেছেন যে তারা সচিব মানে জামাত ইসলামের লোক, কিন্তু বিএনপি খুব আদর করেই তাদেরকে রাখছে। এই হচ্ছে আমার 2 পয়সা। আমি একটু জনাব আতিক মুজাহিদকে একটু শুনতে চাই। আমরা জনাব রেজাউল করিম রনিকে শুনছি। ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলা ব্যাখ্যা দিল, যেগুলো বিএনপির দিকে যাবে সেগুলো ভালো, এবং বিএনপি কে যাই বলবে বিএনপি সবগুলো জাস্টিফাই করার জন্য আমার ভাইরা এখানে আছেন। খুবই চমৎকার লাগলো। এবং আমার কাছে মানে সবগুলো দলীয় লোক ভরে দেওয়া হোক, বাংলাদেশে সুশাসনের জন্য দলীয় লোকের কোনো বিকল্প নাই, কারণ একমাত্র বিএনপি দলের লোকজন যারা আছে তারা হচ্ছে খুবই স্মার্ট, এডুকেটেড, মেরিটোরিয়াস, এবং তারা হচ্ছে ভ্যালু বেসড। তারা ছাড়া বাংলাদেশের সুশাসন ইম্পসিবল। এবং আমার কাছে এখন একটা মডেল মনে পড়লো, পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে যেখানে হচ্ছে একদলীয়, খুবই চমৎকার, শুধু দলীয় লোক দিয়ে সুশাসন। বুঝাই আপনার কাছে মাপ চায় 5 সেকেন্ড। আরেকটা কথা বলতে মনে নাই, ইরানে আমেরিকা ইসরায়েলের আক্রমণ নিয়ে বিএনপি এবং জামাতের অবস্থান হুবহু এক। আচ্ছা, আপনি একটু কন্টিনিউ করবেন প্লিজ। আচ্ছা, সেটাতে আমি পরে আসবো, জামাত এনসিপি সেটা অবশ্যই। মানে একমাত্র দেশ যেখানে সব দলীয় লোক দিয়ে সুশাসন, সেটা হচ্ছে উত্তর কোরিয়া ছাড়া আমি কোনো দেশ খুঁজে পাইনি যেখানে সব নিজ দলের লোক দিয়ে হবে ডেমোক্রেসিতে। সেকেন্ড, একটা ভাইয়ের আমি একটা রিপোর্ট করি, বিএনপি নাকি জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট, তাদের কাছে ইডিওলজি, এবং এটার অন্যতম তাত্ত্বিক হলো আমার প্রফেসর এমাজউদ্দিন, প্রফেসর মাহবুবুল্লাহ, আফতাব আহমেদরা বিশাল বিশাল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদের কন্ট্রাডিকশন আমরা দেখে আসছি। আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে গিয়ে আমাদের বিএনপি ছিল, সেটাকে চেঞ্জ করে এখন ভ্যালু বেস হয়ে গেল কেমনি সেটাই বুঝলাম না। এটা কোন তাত্ত্বিকতা, নতুন তাত্ত্বিকতা আসলো। উনি খুব মজলুম একটা দলের পক্ষে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ, এবং ওনাদের কোনো কাল্টিজম নাই। আমরা শুধু সংসদে দেখলেই শুধু দেখি যে জিয়াউর রহমান এবং বেগম খালেদা, সম্মানের সহিত বলতেছি, যে কি পরিমাণ ডেমোক্রেসির মাতা, ডেমোক্রেসি ওপেনকারী, সবকিছুই বাংলাদেশে যা হয়েছে
শুধুমাত্র একজন ব্যক্তি দিয়ে হয়েছে, এবং রিসেন্টলি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে অনেক আখ্যা দেওয়ার চেষ্টা করতেছে। তার মানে একটা কাল্টিজম হওয়ার জন্য যা যা দরকার সেটার কিন্তু অলরেডি নোশন শুরু হয়েছে। এবং আমি আতঙ্কিত এবং আশঙ্কিত, যেভাবে শেখ হাসিনা রিজিমকে আস্তে আস্তে একটা ইমেজ তৈরি করা হয়েছিল, একইভাবে সেম স্টাইলি শব্দগুলোর চয়ন, মানে নেতার তুষ্টিতে তৈলোক্তিকরণ, এবং কোনো সমস্যা নাই, কোনো কোয়েশ্চেন নাই, যেভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে একটা সুশাসনের বাংলাদেশ আমরা হয়তো দেখতে পাবো বিএনপির ম্যান্ডেট অনুযায়ী, যেখানে শপথবদ্ধ আওয়ামী লীগের মধ্যে শপথবদ্ধ। কিন্তু মুজাহিদ, আপনার কাছে কি মনে হয় না, কিন্তু মুজাহিদ আপনার কাছে কি মনে হয় না ওয়ানলি বিকজ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময়ে শুধু মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ঘোষক, সাংঘাতিক গ্যালান্ট্রির দায়িত্ব পালন করেছেন বলে আপনারা নানাভাবে যখন মুক্তিযুদ্ধকে আক্রমণ করে কথা বলবেন, আমি আপনারা বলতে জামাতে ইসলামী সহ এলাই, আপনি জানেন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ যখন আপনি ভেঙে দিবেন তখন কি বিএনপি তো কাল্টের দিকে যাইতে হবে? বিএনপি তো কাল্টের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন, জামাতে ইসলামী ঠেলে দিচ্ছে বিএনপি কে কাল্টের দিকে। বিএনপি কিন্তু কাল্ট হতে চায় নাই। আমি তারেক রহমান সাহেবের ভাষণে স্পেসিফিক মানে তফাৎ দেখি, কারণ বিএনপি কে যদি কাল হয় তাহলে এনসিপি বা বিএনপি এর জন্য দায়ী। এটা হচ্ছে আমার হাইপোথিসিস, একটু বলবেন জনাব আতিক মুজাহিদ বলতেছেন, কিন্তু আপনি 2 মিনিটের মধ্যে বলেন, আমি আর কোনো কথা বলতেছি না। ঠিক আছে, সব দোষ হচ্ছে এনসিপি এবং কিছুটা বটে। জি, না আমি বলি, কারণ বাংলাদেশের এই এনসিপিরই সব করতে হবে। এনসিপি কেন সংস্কার করে যায় না, এনসিপি কেন ওই সময় আর্গুমেন্ট আমরা এরকম শুনেছি, এনসিপি কেন সংবিধান স্থগিত করে বিপ্লবী সরকার করে নাই, এনসিপি কেন বাংলাদেশকে পরিবর্তন করে দিল না, এনসিপি কেন বিচার ব্যবস্থা পরিবর্তন করে দিল না, এনসিপি ধাক্কায় ওই যে বললেন ভাই বলছে এখন কই রাজুতে আসে না কেন, ওই হাসনাত আব্দুল্লাহর যদি ওই দিন বিচারপতি শপথবদ্ধ বিচারপতিদেরকে পদত্যাগ না করাইতো, তাহলে রেফাত চৌধুরীর মতো বিশিষ্ট বিচারপতি যারা বিএনপি পন্থী বলে পরিচিত এবং দক্ষ সক্ষ ওইটা অনেক ভুল কাজ হয়েছে আতিক মুজাহিদ, ওইটা অনেক ভুল কাজ হয়েছে, ওইটা অনেক ভুল কাজ হয়েছে। ভুল কাজ আমি বলি, ভুল কাজ না রাইট কাজ সেটা অন্য বিষয়, সময়ে মানুষের বিচার করবে। বাট অনেক সময় যে ভুল কাজ বলেন যে শেখ হাসিনাকে তাড়ানো, তাহলে ভুল কাজ। না, শেখ হাসিনাকে তাড়ানো ঠিক কাজ হয়েছে, শেখ হাসিনাকে তাড়ানো ঠিক কাজ হয়েছে ভাই। সাংবিধানিক, আপনি তাও 2 মিনিট কথা বলতে চাইছেন। জি, সাংবিধানিক ভাবে অনেক কিছু, বিষয়টা হচ্ছে আমার পক্ষে গেলে ভালো, আমার বিপক্ষে গেলে খারাপ। এই প্যারাগ্রাফ থেকে বের হয়ে এসে বাংলাদেশের জনগণের পক্ষে কোন জিনিসটা দরকার, কিছু ইউনিভার্সাল ট্রুথ থাকে, কিছু ইউনিভার্সাল সিস্টেম থাকে যেগুলো সারা পৃথিবীতে, আপনি যখন গুড গভর্নেন্স শব্দটা বলবেন এটা কিন্তু ইউনিভার্সাল কিছু ডেফিনেশন আছে। আপনি যখন জাস্টিসের কথা বলবেন ইউনিভার্সাল কিছু ডেফিনেশন আছে। আপনি যখন বলবেন যে স্টেটটা সবার জন্য, স্টেটসম্যান আর পার্টি ম্যানের মধ্যে ডিফারেন্স আছে, বিএনপি গভর্নমেন্ট আর বাংলাদেশ স্টেটের মধ্যে পার্থক্য আছে। এখন আপনি আপনার মতো করে যদি সবকিছুকে দেখার চেষ্টা করেন, আপনি 51%, আপনি 49.99% ভোট পাইছেন, এটা দিয়ে যদি বাংলাদেশের বাকি 50.1% লোকের যদি মতামতটাকে, তাদের রেসপেক্ট বোধটাকে, তাদের আচরণটাকে, তাদের কথাটাকে যদি এনসিপি জামাত দিয়ে আপনি ট্রেকিং করে যদি আপনি এটাকে বলে এটা দরকার নাই, সেই জায়গা থেকে শেষ করতে, সেই জায়গা থেকে দুঃখজনক জায়গা হলো বাংলাদেশকে 24-এর পরে যে একটা জায়গা যাওয়ার কথা ছিল আমাদের ডিবেট থাকা সত্ত্বেও, সেই জায়গাটাতে আমরা যেতে ব্যর্থ হলাম বিকজ অফ এই বিএনপির তাদের পলিটিক্যাল পার্টি বা বিএনপি সবার আগে বাংলাদেশ না করে সবার আগে বিএনপির নোশনে চলে গিয়েছেন। দিস ইজ ভেরি আনফরচুনেট, যার কারণেই আজকে অধ্যাদেশগুলো বাতিল হয়েছে, যেগুলো বাংলাদেশকে পরিবর্তনের জন্য বড় ভূমিকা পালন করতে পারতো। এটাকে জাস্টিফিকেশন কেন আমাদের ভাইয়েরা দিচ্ছেন, এটা আমি খুবই দুঃখজনক, আমার পক্ষ থেকে আমার কাছে খুবই আনফরচুনেট যে একটা বাংলাদেশের জনরয় ঘাতী একটা জিনিস, যেটা জাস্টিসের সমস্যা হবে, মানে সব দিক দিয়ে একটা ক্ষতিকর একটা ল গুলোকে মানে ওগুলোকে ওনারা কিভাবে বাতিল করলো সেটা খুবই ডক্টর আতিক মুজাহিদ।